কি করছিলি তুই অঙ্কিতের সাথে? কোয়েল নিজের বেডে চুপচাপ বসে থাকলো, আমি ওর পাশে বসে জিজ্ঞেস করলাম ওকে। কোয়েল কিছু একটা নিয়ে চিন্তা করছে সেটা বুঝলাম, কিন্তু কি নিয়ে চিন্তা করছে এটা জানতে হবে। আমি যা আন্দাজ করছি সেটা ঠিক কিনা ওর সাথে কথা বললে বোঝা যাবে। কোয়েল আমার দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় এবার তোর সবটা জানা উচিত। তোর আর অঙ্কিতের ব্যাপারে। কোয়েল মৌমিতাকে জাড়ি মেরে বলল, হাট, গোড়ার ডিম একটা। আমার আর অঙ্কিতার ব্যাপারে কি হবে চাই? ওর আর আমার মধ্যে কিছুই নেই বন্ধুত্ব ছাড়া। ভাগ্যিস নেই, না হলে বেচারা রাজদার যে কি হতো বলতো। আমতা আমতা করে কোয়েল বলল, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ? আহারে, উনি যেন কিচ্ছু বুঝতে পারছে না, মাথায় টোকা মেরে বলছে, তুই কি মনে করেছিস আমি তোরা রাজদার বিহেভিয়ারে কিছু বুঝিনি? এতই বোকা নাকি আমি? হুম, সব বুঝি আমি, বুঝলি? ভাও নিয়ে। হ্যাঁ, শুধু নিজেরটাই তো বুঝো না। কাজের কথা বল, বাড়তি কথা না বলে। হয়ে গেল ফুস। হাহ, শোন, শোনার জন্যই তো আমি বসে আছি। হুম, আমি যেমন আন্দাজ করেছিলাম তোর আর আদিত্যদার মধ্যে কোনো একটা কানেকশন আছে, তেমনি অঙ্কিত আন্দাজ করেছিল। যেদিন তোর পায়ে ব্যথা লাগলো রনিতে থেকে পালাতে গিয়ে, সেদিন তোকে আর আদিত্যদাকে অঙ্কিত দেখেছিল একসাথে। তখন এও কিছু একটা সন্দেহ করে, আর পরেই আমাকে বলে, তুই কি বলেছিলি? আমি এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু পরে যখন রনিত তোকে প্রপোজ করলো আর আদিত্যদা ওরকমভাবে রিয়েক্ট করলো, তখনও আবারও আমায় এসে কঠোরভাবে জিজ্ঞেস করে। সেদিন আর আমি কিছুই লুকাইনি, কারণ তখনও যদি লুকাতাম তাহলে প্রবলেম হতে পারত। এটা তুইও জানিস ভালোভাবে। কোয়েলের কথাটা ঠিক, আদিত্যর ব্যবহারে যে আমূল পরিবর্তন এসেছে তাতে আমি যদি ভবিষ্যতে ওকে মেনে নেই তাহলে সেটা খুব একটা আশ্চর্যের হবে না। তাই আমি কোয়েলের কথায় হ্যাঁ বোধক মাথা নেড়ে সায় দিলে কোয়েল বলে, এছাড়া অঙ্কিতকে সবটা জানানোর সবচেয়ে বড় কারণ ও তোকে ভালোবাসে। কোয়েলের কথাটা শুনে আমি শুধু ওর দিকে তাকালাম আর বললাম, তারপর? তারপরেও সবটা শুনে খুব একটা রিয়েক্ট না করলেও মনে মনে একটু কষ্ট পেয়েছে, এটা বুঝেছিলাম। সেদিনের পর থেকে হুট করে যোগাযোগ বন্ধ করে দেয়। ভয় হতো উল্টাপাল্টা কিছু করে বসবে না তো এই ভেবে, তাই তো প্রশ্ন এড়িয়ে যেতাম। আজকে হঠাৎ করে আমি যখন ক্লাস থেকে বের হই তখন অঙ্কিতের মেসেজ আসে, যেটাই বলা ছিল আমি যেন লাইব্রেরির পাশে থাকা কমন রুমে ওয়েট করি। এবার বুঝলাম তাই তুই তখন ওভাবে চলে গিয়েছিলি। কি হলো? কি কথা হলো অঙ্কিতের সাথে? ও বলল, ঠিক আছে। ফ্ল্যাশব্যাক। কোয়েল কমন রুমে ঢুকতে দেখলো অঙ্কিত চুপচাপ একটা বেঞ্চে নিচের দিকে তাকিয়ে বসে আছে। এই কয়েকদিনের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, এটা দেখে কোয়েলের খারাপ লাগছে। কোয়েল দৃঢ় পায়ে এগিয়ে এগিয়ে এসে অঙ্কিতের কাঁধে হাত রাখে। কি অবস্থা করেছো এটা নিজের? ঠিকই তো আছি, তুই কেমন আছিস? ভালো। কোথায় ছিলে এতদিন? বাড়িতে গিয়েছিলাম। আবার কোথায় যাব? তাহলে যোগাযোগ করো নিজে। অঙ্কিত হেসে নিজেকে সামলাতে চেয়েছিলাম। একা? কোয়েল মাথা নামিয়ে নিল পরিস্থিতি বুঝে। অঙ্কিত কিছুক্ষণ চুপ থাকার পর জিজ্ঞেস করলো, মৌকে বলে দিয়েছিস আমার ব্যাপারে? না, ও জিজ্ঞেস করেছিল তোমার ব্যাপারে, কিন্তু আমি ওকে কিছু বলিনি। আচ্ছা। অঙ্কিত চুপ করে ভ্যান্সে হেলান দিয়ে দাঁড়ালো। কোয়েল কি বলবে কিছুই বুঝতে পারছে না, তাই তো ওখান থেকে সরে আসাটাই ঠিক মনে করলো। কিন্তু কোয়েল সরে আসতে গেলে অঙ্কিত কোয়েলের হাত ধরে বাদ সাধে। কোয়েল অঙ্কিতের দিকে তাকালে অঙ্কিত নিচের দিকে তাকিয়ে বলে, আমার সাথে এমনটা না হলেই পারতো বল। কেউ কখনো আগে থেকে বুঝতে পারে না কার উপরে তাদের অনুভূতি আসবে। তুমিও বুঝতে পারোনি, এমনকি মৌ নিজেও বুঝতে পারছে না সে আদিত্য তাকে ভালোবাসে। ভালোবাসার অনুভূতিটা এমনই অঙ্কিত, কেউ খুব জলদি বুঝে যায়, কেউ বুঝতেই পারে না, আবার কেউ বুঝেও সেটাকে মানতে চায় না। অনেকে আবেগকে ভালোবাসা মনে করে, আসল যাকে ভালোবাসা তাকে দূরে ঠেলে দেয়। আবার অনেকে বিশ্বাস করতে পারে না যে তার অনুভূতি ভালোবাসা, কারণ সে তো কাউকে কোনোদিন ভালোই বাসেনি। ও নিজেও জানে না ভালোবাসে, কিন্তু সেটা মানতে চাইছে না ওর প্রতি আদিত্যদার করা ভুলের জন্য। আমি তাদের দলে যারা খুব তাড়াতাড়ি বুঝে ফেলে সে যে কাকে ভালোবাসে, তাই না? সত্যি কি তাই অঙ্কিত? কোয়েলের প্রশ্নটা কেন যেন অঙ্কিতের বুকে বিঁধল। কোনো কিছু না বলে সে চুপ করে আছে। আমি তোমার অনুভূতিকে অপমান করছি না, আমি শুধু বলতে চাইছি তুমি শিওর, কারণ অনুভূতি বোঝাটা সহজ নয়। ভালোবাসা আর মোহের অনুভূতির মধ্যে পার্থক্য করা আমার মতে পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আমরা বুঝতেই পারি না কে মোহ আর কে ভালোবাসা। তখন বুঝি যখন ভালোবাসার মানুষটি দূরে সরে যায় আর প্রতিটা মুহূর্তের আমাদের তাদেরকে মনে পড়ে। তাই বলে কি একজন চলে গেলে অন্য একজনকে অ্যাকসেপ্ট করলে আমরা ভালোবাসিনি? বেসেছি, কারণ দ্বিতীয় মানুষটা আমাদের মনে নিজেদের জন্য আলাদা জায়গা করে নিয়েছে। যাকে আগে ভালোবেসেছিলাম তার জায়গাটা ঠিকই মনের কোণে রয়ে গেছে, তাই হঠাৎ করে মনে পড়লে একটা কষ্ট অনুভব হয়। কোয়েল থামলে অঙ্কিত চলচল চোখে ওর দিকে তাকিয়ে বলে, দূরে সরে যাওয়ার পর বুঝতে পারলে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? হ্যাঁ,
ওই জন্যই তো বললাম সব থেকে কঠিন কাজ। বুঝে উঠতে না পারলে বা দেরি হয়ে গেলে সারা জীবন কষ্ট পেতে হবে। আর যারা বুঝে যাবে তারাই ভাগ্যবান। কিন্তু বুঝবো কি করে? দুজন মানুষকে একসাথে ভালোবাসা যায়? এই প্রশ্নের উত্তর আমি বলবো হ্যাঁ যায়, কিন্তু একটু তফাৎ থাকবে। কেউ একজন 20, কেউ 19। মোহ আর ভালোবাসাটা তোমার তখন ওরকমই মনে হবে, তাই সেই সময় দুজনের থেকে দূরে সরে দেখো। একজন না একজনের কথা ঠিকই বেশি মনে পড়বে। তফাৎটা তখনই বুঝতে পারবে। জানি না মোহের প্রতি আমার অনুভূতির আসল নাম কি। যেদিন জানবো সেদিন তোকে ঠিক জানাবো। আমি অপেক্ষায় রইলাম। নিজেকে সময় দাও এখন। সবটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দিলাম তো সময়। এবার কোম্পানি লাগবে তোর? তাই হবে। অঙ্কিত হালকা হেসে চুপ করে গেলে কোয়েল অঙ্কিতের কাঁধে হাত রেখে আর অঙ্কিত কোয়েলের দিকে ছলছল চোখে তাকিয়ে কোয়েলকে জড়িয়ে ধরে। কোয়েল বাধা দিতে পারে না। আলতোভাবে পিঠে হাত বুলিয়ে দেয় অঙ্কিতের। কিছুক্ষণ পর কোয়েলকে ছেড়ে দিয়ে অঙ্কিত নিজেকে স্বাভাবিক করে বলে, ক্লাবে যাবে? কোয়েল কিছুক্ষণ ভেবে বলল, হোয়াই নট, প্রেজেন্ট। ক্লাবটা অঙ্কিতের দাদার। তোরা না আসলেও ওই আমাকে পৌঁছে দিত। মমিতা বলছে, বুঝলাম। এই কথাগুলো রাস্তাকে বলিস। কোয়েল চুপ করে থেকে বলল, বলবো তো ভেবেছিলাম, কিন্তু শুনলো আর কই, চলেই তো গেল অফিসে। আবার দেখা যখন হবে তখন না হয় বলে দিস, তাহলেই তো হয়। আসলে আসল দোষটা আমারই। কেন? ও আমাকে বলেছিল ভার্সিটিতে আমাকে নিতে আসবে ছুটির সময়, যেটা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিল। আমি ওকে জানাইনি একবারও যে আমি অঙ্কিতের সাথে আছি, কিন্তু তাও তো তেমন কিছুই বললো না আজকে। কীরকম একটা চুপচাপ ছিল, যেটা আমার কাছে খুবই অস্বাভাবিক লেগেছে। মমিতা হঠাৎ করেই বলল, কোনোভাবে তোকে আর অঙ্কিতকে কমন রুমে দেখে নেয়নি তো? কোয়েল আমার কথা শুনে চমকে উঠল, আর তারপর ভাবতে লাগলো কিছু একটা। কোয়েল মনে মনে, হতেই পারে মৌ যেটা বলছে সেটা ঠিক। আমি আসছি না দেখে ভার্সিটিতে ঢুকেছিল নিশ্চয়ই। আর ও তো জানে আমি লাইব্রেরিতে থাকি। ভার্সিটি শেষ হওয়ার পর মাঝে মধ্যে স্কুলেও থাকতাম। লাইব্রেরির পাশের রুমেই তো ছিলাম। কোনোভাবে দেখে নিয়ে ভুল বুঝলো না তো? আমি অঙ্কিতকে ভালোবাসি ভেবে না আবার দূরে সরে যায় ছেলেটা। এত ভাবিস না এখন। রাজদার সাথে দেখা হলে সবটাই বলিস, তাহলেই দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা মৌ, তুই এতটা স্বাভাবিক কিভাবে? দেখে মনে হচ্ছে জানতিস সবটা। শিওর জানতাম না, আন্দাজ করেছিলাম পুরো বিষয়টা। অঙ্কিতের বিহেভিয়ারে আন্দাজ করতে বাধ্য হয়েছিলাম। সেই সবার বিহেভিয়ার দেখে তুমি বুঝে যাও তোমার প্রতি কার কেমন ফিলিংস। শুধু নিজের বরেরটাই বুঝো না। মৃদু হাসলাম কোয়েলের কথা শুনে। কোয়েল আবারও প্রশ্ন করল, সত্যি করে বলতো, তুই কি সত্যি বুঝিস না আদিত্যদা তোকে ভালোবাসে? বুঝি তো। তাহলে? ওনার আগের ব্যবহারগুলো মনে পড়লে মনে হয় উনি হয়তো বদলে যেতে পারেন আবারও। কারণ ফুলশয্যার রাতে করা ব্যবহার আর ভার্সিটিতে আসার পরে ব্যবহারে আকাশ পাতাল তফাৎ। এই ভালো ব্যবহারটা যে সাময়িক নয় কে বলতে পারে। আমি শুধু ওনার অনুভূতিটা কতটা সত্যি সেটাই যাচাই করছি। সত্যিকারের ভালোবাসলে কোনোদিনও হার মানবেন না। এটা তো আদিত্যদার কথা। তুই ভালোবাসিস না? বিয়ের প্রথম দিন থেকে ওনার জন্য আমার মনের জায়গাটা তৈরি হয়েছিল। ভার্সিটিতে এসে ওনাকে জিয়ার সাথে দেখার পর সেটা আরও বেশি মজবুত হয়েছে। যত মনকে বুঝিয়েছি ওনার থেকে দূরে থাকবো তত বেশি জড়িয়ে পড়েছি। প্রথমে ভেঙে পড়েছিলাম ওনাকে জিয়াকে আই লাভ ইউ বলতে শুনে। তখন ঠিক করেছিলাম কোনোভাবে আর ওনাকে নিয়ে ভাববো না। তাই তো সবসময় নিজেকে বোঝাতাম আমি ওনাকে ভালোবাসি না। ঠিক যেমন উনি এখন কাউকে মানতে পারেন না আমার পাশে অন্য কাউকে। ভালোবাসি দেখে ওনার সাথে কথা বলি, ভালো না বাসলে এড়িয়েই তো যেতাম। কোয়েল হুট করে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ইয়ে কি মজা! দুজনেই বুঝে গেছে, এবার শুধু প্রকাশ করার অপেক্ষা। হুররে! আমিও হেসে দিলাম কোয়েলের সাথে। তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে যে যার মতো বই নিয়ে বসলাম। রাজ নিজের বেডে শুয়ে আছে বালিশ জড়িয়ে। হঠাৎ দরজার ঠক ঠক আওয়াজে রাজের হুঁশ আসে। কে? আমি আদিত্য। আয়। আদিত্য ঘরে ঢুকে দরজা লক করে লাফ মেরে বেডে উঠে রাজের পাশে গিয়ে বসলে রাজ ব্রু কুচকে চোখ বড় বড় করে বলে, বান্দরের মতো লাফালাফি করতে হলে চিড়িয়াখানাতে যা। আমার ঘরে কি করছিস? কলা নেই আমার কাছে। চুপ কর শুয়োর। কেন? ও আচ্ছা, আজকে তো তোর লাফালাফি করার কারণ আছে। নাচ করছিস কিনা বইয়ের সাথে? বুঝতে পারছি বুঝতে পারছি। তা নিজের ঘরে গিয়ে নাচ, গান চালিয়ে নাচ। আমার ঘরে কি? আমি এসেছি বলে কি খুব সমস্যা হচ্ছে তোর? ফাইন, আমি চলে যাচ্ছি। ড্রামাবাজ কোথাকার। এই, তুই কি বলতে চাইছিস? আমার মধ্যে কি ইমোশন নেই নাকি? সবে তৈরি হয়েছে। সে যাই হোক, আছে তো। রাজ সামান্য হেসে আদিত্যর ব্যবহার দেখে। আদিত্য আবার সিরিয়াস হয়ে রাজকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর বলতো? বিকেল থেকে দেখছি কেমন চুপচাপ।
অফিসে কোনো প্রবলেম নাকি, নাকি কোয়েলের সাথে কিছু হয়েছে? কোনটা? কিছু না, বাদ দে। আমার ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, কিন্তু ভাবতে তো ভালো লাগছে। এমন কেন? আমার থেকে লুকিয়ে লাভ আছে রাজ? রাজ নির্চুপ। আদিত্য রাজের কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে বল আমায়। রাজ উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে সবটা বলল আদিত্যকে, যা যা ও দেখেছে ভার্সিটিতে। রাজের কথা শেষ হতে আদিত্য হু হু করে হেসে ওঠে। রাজ সেটা দেখে কিছু বলে না, কারণ তার ভীষণ রাগ উঠেছে। আদিত্য সেটা বুঝে নিজেকে স্বাভাবিক করে রাজকে বলল, আরে গাদা, অঙ্কিত কোয়েলকে না মৌমিতাকে ভালোবাসে। রাজের বেশ কয়েক সেকেন্ড লাগলো আদিত্যর কথা বুঝতে, কিন্তু কথাটা বুঝে উঠতে লাফ মেরে আদিত্যর কাছে যেতে দেরি হলো না। আদিত্যর কাছে উঠে বসলে আদিত্য বলে, এবার তুই কেন বান্দরের মতো লাফালি? আমাকে তো তুইও বলছিলি। এই আদি, তোকে আমি কলার কাঁধে কিনে দিব। আমাকে পুরো ব্যাপারটা বোঝা। আমি বুঝলাম না তো, কথাই বলবো না হোর। আচ্ছা আচ্ছা, আর বলবো না, কিন্তু তুই আমাকে বুঝা ভাই। এটা তুই কি বললি? ওয়েলের থেকে তো তুই আমার রাতের ঘুম কেড়ে নিলি। আশার আলো দেখিয়ে এভাবে নিভিয়ে দিস না। বল না ভাই, তোরে না আমি প্রেমের মানে বোঝালাম, তুই আমার সাথে এমন করবি? ঠিক আছে। আচ্ছা, ও তো পাম দেওয়া লাগবে না বলছি আমি। হ্যাঁ বল। অঙ্কিত মৌমিতাকে ভালোবাসে, এটা আমি আন্দাজ করেছি। রনিতকে নিয়ে আমার রিয়াকশন দেখে অঙ্কিত মেবি কিছু একটা আন্দাজ করেছে আমাকে আর মৌমিতাকে নিয়ে। মেবি। আরে সেটা আমাদের দুজনকে নিয়ে, ও কীভাবে সেটা নিয়ে। মৌমিতাকেও ভালোবাসে এটা শিওর। ওর বিহেভিয়ারেই আমি বুঝে গেছি। আমি তো কি কোয়েল আর মৌমিতাও জানে, গিয়ে দেখ। সব তুই সবে এসেছিস তাই জানিস না, কারণ অঙ্কিতের সাথে তো আর আজকে দেখা। তাহলে কোয়েল কি করছিল ওর সাথে? দেখ, গিয়ে সান্ত্বনা দিচ্ছিল। ও হলো গিয়ে সান্ত্বনা মাসি। সুমি, তোর বরের মামলা সামলা কইয়া দিলাম। তার মানে ও ম্যানেজ করছে ব্যাপারটা। আমার যতদূর মনে হয় অঙ্কিতকে কোয়েল সবটা জানিয়ে দিয়েছে, তাই অঙ্কিত গায়েব ছিল। এখন এই ব্যাপারে মৌমিতা কি জানে সেটা আমি জানি না। কোয়েল আমাদের মাঝখানে তৃতীয় কাউকে আসতেই দিবে না, এজন্যই তো রেখেছি ওকে। স্বস্তি ফিরে পেয়ে বলল রাজ, বাঁচলাম। আমি গাধার মতো আজে বাজে ভাবছিলাম। হ্যাঁ, কারণ তুই তো গাধাই, তোর তো চিড়িয়াখানায় থাকা উচিত ছিল। আমি বরং যাই, আন্টিকে বলি তুই মৌমিতার সাথে বিয়ের পর থেকে কেমন ব্যবহার করছিস। কি বলিস? আদিত্য লাফ মেরে উঠে বলে, এই ভাই, শোনা ভাই আমার, আমি না তোকে কষ্ট থেকে মুক্তি দিলাম? হ্যাঁ, তুই আমার সাথে এমন করবি? এমন করে না ভাই। আয়া ন উঠ পাহাড়কে নিচে, চাল চাল বাজুহাট, হাওয়া আনে দে, এই না হলে আমার বর। আদিত্য বলছে, কি দিনকাল পড়লো রে বাবা। হ্যাঁ, যে বান্দর চিড়িয়াখানাতে না থেকে ঘরে থাকছে। তোকে তো আমি। আদিত্য আর রাজ ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। একটা সময় হাঁপিয়ে গিয়ে একজন সোফায় একজন বেডে শুয়ে পড়লো। হাসতে হাসতে দুজন দুজনকে বালিশ ছুটতে লাগলো। হেব্বি ভয় পেয়েছিলি বল? বালিশটা ধরে নিয়ে রাজ বলল, না, ভয় পেয়ে কি উপায় আছে? এটা আমার ভাগ্য বস, যা চাইবো তা সহজে তো দূর কঠিনভাবেও পাওয়ার চান্স নেই বললেই চলে। সবটা ঠিক হয়ে যাবে দেখিস। কোয়েল সত্যিটা জানলে তোর উপর আর অভিমান করে থাকবে না কিন্তু। তোর এই কিন্তুটা নিয়ে আমারও ভয়। আর দেখিস, আমরা যেটা ভাবছি সেটাই হবে, তার থেকে মারাত্মক কিছু হলেও অবাক হব না আমি। এখন ঘুম দে, কালকে সকালে তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে। একটা কাজ করিস, কালকে তুই কোয়েল আর মমিতাকে নিয়ে ভার্সিটি চলে আসিস, আমি আগে চলে যাব। হ্যাঁ ঠিক আছে, আসল কথা তো তুই বলবি, আমি না হয় পরে গিয়ে ম্যানেজ করে নিব। ঠিক আছে। আদিত্য দপাস করে বেডের একপাশে শুয়ে পড়ল। রাজ অবাক হয়ে বলে, নিজের ঘর কি করতে আছে? নিজের ঘরে গিয়ে ঘুমা। তোর ঘর মানেই তো আমার ঘর। গুড নাইট দোস্ত। আদিত্য বালিশ চাপা দিয়ে দিল কানে, যাতে রাজের আর কোনো কথা কানে না যায়। রাজ হেসে নিজের হাতে থাকা বালিশটা আদিত্যের দিকে ছুঁড়ে মারল আর বেলকুনিতে গিয়ে জ্যাকেটের পকেটে হাত খুঁজে দাঁড়ালো। এখন বেশ রিলিফ লাগছে রাজের। কিছুক্ষণ আগে যে চিন্তা, যে অস্বস্তিতা হচ্ছিল রাজের কথায়, তা আর নেই। কোয়েল এই বিষয় নিয়ে হয়তো কথা বলবে বলছিল। ভাগ্যিস আদি আগে বলে দিল, না হলে কোয়েল বলা অবধি অপেক্ষা করতে গেলে দেখা যেত আমার প্রাণটাই বেরিয়ে গেছে। নিজের করতে না পারলেও রাতের ঘুম উড়ে যায়, আর না পারলেও ঘুম উড়ে যায়। হঠাৎ করে এত রাতে রাজের ফোন পেয়ে রাজের বুকে দুঃখ পুকানি বেড়ে যায়। ফোন বার করতে কোয়েলের নামটা ভেসে উঠল। রাজের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, আর দেরি না করে রিসিভ করে নেয় কলটা। বল, কখন ফিরেছে অফিস থেকে? 1 ঘন্টার মতো হয়েছে। রাত 10টা অবধি অফিসে থাকা লাগে? একটু কাজ ছিল আমার। নতুন কিছু বলো। এই এক ভানা শুনতে আমার ভালো লাগছে না। নতুন কিছু বলতে গেলে ভাবা লাগবে, ওটা নেক্সট দিন বলবো তাহলে। হুম। ঘুমাওনি কেন? ভাগ্যিস ঘুমায়নি, না হলে এত সুন্দর ঘুমটা ভেঙে যেত আমার। মজা করে বলছে। আচ্ছা, গুড নাইট। আরে শুন তো, আমার ঘুম পেয়েছে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে ঠিক সময় রেডি থাকবি দুজন, আমি তোদের নিতে আসবো। গুড নাইট।
কোয়েল ফোন রাখতে রাজ তাড়াতাড়ি করে ঘরে চলে গেল ঘুমাতে। এদিকে কোয়েল শুয়ে শুয়ে ভাবছে রাজকে কখন জানাবে সবটা। না জানি সে কি না কি বসে ভেবে আছে। আদৌ কি কিছু দেখেছে নাকি এমনি মুড অফ ছিল, কিছুই বুঝতে পারছে না কোয়েল। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কোয়েল ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠতে কোয়েল আমাকে জানায় রাস্তা আসবে নিতে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা ঠিক সময়ে নিচে নামতে দেখে রাস্তা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। মনে মনে মমিতা বলছে, রাজদা তো নিজের গাড়ি নিয়ে এসেছেন, তাহলে উনি কোথায়? উনি কোথায়? কে? আদি? আদি ভার্সিটিতে আছে। এত আগে কেন? সবে তো ক্লাস শুরু হয় 10:30টায়। হ্যাঁ, আজকে কিছু কাজ আছে তো, তাই তোমাদেরকে ফুসে দিয়ে আমি ওর সাথে দেখা করব। তোমাদের আজকে গ্যাপ আছে কোনো? না, আজকে পরপর 3টে ক্লাস। দ্যাটস গ্রেট, চলো আর দেরি করা ঠিক হবে না। রাজদা গাড়িতে উঠে গেলে আমি কোয়েলকে ধাক্কা দিয়ে রাজদার পাশে অর্থাৎ সামনে বসতে পাঠিয়ে নিজে পিছনের সিটে উঠে যাই। আমি আগে উঠলে রাজদার সাথে আমার চোখে চোখ পড়ে। তখনই রাজদা আমায় ইশারায় থ্যাংক ইউ বলে। আমিও চোখের ইশারায় সম্মতি জানাই আর কোয়েল গাড়িতে উঠে পড়ে। আজকে তো মুড ভালোই আছে দেখছি, কালকে রাতেও তো ঠিকঠাক লেগেছে। তাহলে হয়তো অফিসের কাজের জন্য মুড অফ ছিল এই সময়। যাকে, আমি যা বলার বলে দিব, তাহলেই হলো। আমরা ভার্সিটি পৌঁছে ক্লাসের দিকে গেলে রাস্তা প্রিন্সিপালের রুমের দিকে যাই। আদিত্য তার মানে ওখানেই আছে। বেশি না ভেবে আমরা ক্লাস অ্যাটেন্ড করতে চলে গেলাম। ফার্স্ট ক্লাস শেষ করে সেকেন্ড ক্লাস করতে ঢুকছি, এমন সময় আমি আদিত্যকে দেখতে পেলাম। উনি অনার্স লাস্ট ইয়ারের ক্লাসে ঢুকছেন রাস্তাকে নিয়ে। স্যার আসছেন, চল ভিতরে। কোয়েলের কথা শুনে ক্লাসে আমি ঢুকে পড়লাম। ক্লাস শুরু হওয়ার 20 মিনিটের মাথায় আদিত্যর গলার আওয়াজ পেলাম। আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, এসো। আদিত্য আর রাজদা ক্লাসে ঢুকে স্যারের সাথে দু একটা কথা বলে ক্লাসের সবার উদ্দেশ্য বলতে শুরু করলেন। তোরা সবাই নতুন আমাদের ভার্সিটিতে, সো তোরা মেবি জানিস না আমাদের ভার্সিটি থেকে প্রত্যেক ইয়ারে একটা উইন্টার ট্যুর করা হয়। এবারও হচ্ছে, আর সেটার দার্জিলিং। আমরা জাস্ট এখন সবাইকে জানাচ্ছি, পরের ক্লাসের মধ্যে ফুল নোটিশ পেয়ে যাবি। আদিত্য আমার দিকে তাকালেন, কথা শেষ করে আমি চোখ সরিয়ে নিলাম। স্যার বললেন, তারাজ তুমি যাচ্ছ তো? লাস্ট ইয়ার হলেও এটাই তো তোমার ফার্স্ট ইয়ার। এত বছরে তো আদিই সবটা সামলেছে, এবার ওকে একটু হেল্প করো। রাজ কিছু বলতে যাবে তার আগে আদিত্য রাজের গলা আর কাঁধ চেপে ধরে বলল, ও যাবে না, তোর ঘাড় যাবে। আরে স্যার আমায়, না হলে আমায় বুঝ যাবে। আদিত্যর কাজকর্ম আর রাজের কথায় স্যারও হেসে দিলেন। আদিত্য আর রাজ স্যারকে বলে তাড়াতাড়ি চলে যায়। আমি কোয়েলকে জিজ্ঞেস করলাম, তুই যাবি? আদিত্য তো যাচ্ছে আর আমায় নিবে না, এমনটা হতে পারে? আমি ভার্সিটিতে যখন ছিলাম না তখনও গেছি, আদিত্য দাই নিয়ে গেছে, কিন্তু এবার আর বোর হতে হবে না, কারণ তুই যে থাকবি। আমি আমি যাব না, হুর, তুই ঘুরে আয়। ও হ্যালো, তোর বড় ইউনিয়নের হেড আর এই পুরো ট্যুরের হর্তাকর্তা তো শ্বশুরমশাই ট্রাস্টি বোর্ডে রয়েছে, আর তুই যাবি না? আচ্ছা আচ্ছা, সবাই শান্ত হও, এই নিয়ে পরে আলোচনা করবে, এবার ক্লাসে মনোযোগ দাও। আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে মনোযোগ দিলাম। পরের ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নোটিশ চলে আসে। ওখানে বলা আছে সামনের সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে আগামী 1 সপ্তাহ ছুটি, অর্থাৎ রবিবার অবধি ভার্সিটি ছুটি থাকবে। নিজেদের লাগেজ গোছানোর জন্য আর বাদ বাকি করা যাবে না, তাদের আরও 2-1 সপ্তাহ, মোট 2 সপ্তাহ ছুটি। তার কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? এটা তো হোস্টেলের রাস্তা নয়। তোমাকে কিডন্যাপ করেছি, চোখ টিপ দিয়ে বলল। মৌমিতা বলছে, দূর, মজা করছেন কেন? কোয়েলকে কোনো কিছু না জানিয়ে তো চলে এলাম। আদিত্য বলছে, কোয়েল সব কিছুই জানে। কোয়েল জানে? কিন্তু কিভাবে? সবাই জানে যে ট্যুরের আগে বাড়ি যেতে হবে। তোমার বাড়ি কোনটা এটা কোয়েল ছাড়া আর কেই বা জানে বলো? আপনি আপনি আমাকে আপনার বাংলোতে নিয়ে যাচ্ছেন? আমার না, আমাদের। সামান্য হেসে আদিত্য বলল। আমি চুপ করে গেলাম ওনার কথা শুনে। অবশ্য একদিনে ভালোই হবে, মা দেখা করতে বলেছিল, সেটাও হয়ে যাবে। আদিত্য গাড়ি থামালে আমি গাড়ি থেকে নেমে দরজার কাছে যাই আর কলিং বেল বাজাই। আদিত্য পাশে এসে দাঁড়ানোর কিছু সময়ের মধ্যে মা দরজা খুলে দেয়। শাশুড়ি মা বলছে, মৌ এসেছিস? যাক, আসার সময় হলে তাহলে। ও আসেনি, আমি ওকে নিয়ে এসেছি। আর চোখে মৌমিতার দিকে তাকিয়ে বলল আদিত্য। আমি ওনাকে বেঞ্চে কেটে ভিতরে ঢুকতে গেলেই আদিত্য আমার হাত ধরে আটকে দেয় আর শাশুড়ি মাকে বলেন, এমনিতেই ঢুকে যাব, বরণ করবে না? আদিত্যর প্রশ্ন শুনে আমি অবাক হয়ে ওনার দিকে একবার তাকিয়ে মায়ের দিকে তাকালে মাও প্রকুশকে জিজ্ঞাসা দৃষ্টিতে আদিত্যের দিকে তাকান। আদিত্য ব্যাপাচাকা খেয়ে বলে, ইয়ে মানে হরিকাকা বলেছিল তো, তাই বললাম। এই বাড়িতে আগে মমিতা যতবার এসেছে ততবারই হরিকাকা আমাকে এটা বলেছে। আজ তুমি আসো দেখে মনে করলাম, তাই আর কি। শাশুড়ি মা বলছে, এ ব্যাপার হরি? না মানে হ্যাঁ হ্যাঁ, এ বাড়িতে বৌমাকে বরণ করে তুললে খুব ভালো হয় আর কি, বাড়ির লক্ষ্মী বলে কথা, তাই বলেছিলাম।
আদি বাবা বলেছিল পরে একদিন মনে করিয়ে দিবে। শাশুড়ি মা বলছে, বেশ যা, গিয়ে তৈরি হয়ে নিয়ে আয় আয় বরণের থালাটা। সব তৈরি আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। 1 মিনিট, তৈরি আছে কিভাবে? আদি তো মনে মনে কাম সেরেছে। হরি কাকা গো, তুমি ম্যানেজ দাও। হরি কাকা বলছে, ওই আদি বাবা বলে গিয়েছিলেন আজকে বৌমাকে আনবেন, তাই তৈরি করে রেখেছিলাম, আমি নিয়ে আসছি। হরি কাকা হুড়মুড়িয়ে ওখান থেকে চলে গেলেন। এতক্ষণে সব ঘটনাই আমি খুব ভালোভাবেই লক্ষ্য করেছি। যতদূর মন বলছে আদিত্যরই কাজ এসব, কারণ উনি বলেছিলেন প্রথম দিন পরে একদিন বরণ করে তোলার কথা। ইতিমধ্যে হরিকাকা বরণের থালা নিয়ে আসলে মা আমাদের দুজনকে একসাথে বরণ করে ঘরে তোলে। ঘরে ঢুকে আদিত্য ফ্রেশ হতে গেলে আমি আর মা গল্প করতে থাকি। বেশ কিছুক্ষণ পর, মা, আমি একটা কথা ভাবছিলাম। হ্যাঁ, বল না। অনেক দিন বাবা মায়ের সাথে কথা হয় না, দেখাও হয় না। এই ছুটিটা আমি আমার বাবার বাড়িতে কাটালে হয় না? শাশুড়ি মা আমার কথায় বেশ চিন্তিত হয়ে পড়লেন। উনি কিছু সময় পর উত্তর দিলেন, ঠিক আছে, আগামীকাল সকালে আদি না হয় তোকে কলকাতা পৌঁছে দিবে, কেমন? আমি খুশি হয়ে মাকে কিছু বলবো তার আগে মায়ের পিছনে সদ্য এসে দাঁড়ানো আদিত্যর দিকে চোখ গেল। মুখটা শুকনো লাগছে, কিন্তু কেন? এই তো বেশ ঠিক ছিলেন। আমার হঠাৎ চুপ করে যাওয়া দেখে শাশুড়ি মা পিছন ফিরলেন। এই তো আদি, তুই আগামীকাল সকালে মৌকে একটু কলকাতায় ওর বাড়িতে পৌঁছে দিস তো। অনেকদিন ওর বাড়িতে যাওয়া হয় না, ঠিক আছে? হুম। উনি কোনোরকম মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে গেলেন। শাশুড়ি মা পিছন থেকে ডেকে বললেন, আদি কোথায় যাচ্ছিস? খাবি তো, আয় এদিকে। আমি খাবো না মা, আমার খিদে নেই, তোমরাই খেয়ে নাও। এর পরের ঘরে দরজা বন্ধের আওয়াজ পেলাম। শাশুড়ি মা আমাকে বললেন, যা মৌ, ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে নে, ডিনার করতে এখনও অনেক দেরি আছে। মমিতা বলছে, হ্যাঁ মা, আমি যাচ্ছি। মনে মনে বলছি, কি ব্যাপার, এরকম হঠাৎ করে মুড অফ হয়ে গেল কেন ওনার? আমি কি কিছু বললাম? উনি আমার বাড়ি যাওয়া নিয়ে মুড অফ করলেন? তাই হবে, যাই ফ্রেশ হয়ে একটু কথা বলে আসি। অন্যদিকে আদিত্য বলছে, তোর মাথা খারাপ হয়েছে? তুই কি বলছিস? তুই জানিস কোয়েল, তুমি শুধু শুধু চিন্তা করছো আদিত্যদা। আমি ঠিক সময় সোমবার সকালেই পৌঁছে যাব। কিন্তু ওফ ওফ, এটা প্রথমবার নয় যে আমি একা যাচ্ছি কোথাও। খামোখাই তুমি আমার জন্য চিন্তা করছো। ফাইন, তুই নিজের খেয়াল রাখবি আর ঠিক করে খাওয়া দাওয়া করবি। আজ্ঞে, এবার আমি রাখি ফোনটা। হুম। কোয়েল ফোন রাখলে আদিত্য ফোন হাতে নিয়ে চিন্তিতভাবে পিছনে ফিরে। তুমি কিছু বলবে? হ্যাঁ, আসলে ভিতরে আসো। আমি ভিতরে গিয়ে ওনাকে জিজ্ঞেস করি, কে ফোন করেছিল? কোয়েল? ও হ্যাঁ, ও বাড়ি যাচ্ছে একা, তাই আর কি। তুমি কি বলবে বলেছিলে? মনে মনে বলছে, উনি কি কোয়েলের প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন? থাক, এ বিষয়ে আর কথা বলার এখন দরকার নেই। তাহলে বলছি, আপনি যাবেন তো কালকে আমাকে বাড়ি পৌঁছে দিতে? আদিত্য মাথা নিচু করে বলল, হুম। আপনার কি কালকে কোনো অন্য কাজ আছে? না। কেন? আমার কেন জানি না মনে হচ্ছে আপনার ইচ্ছে নেই আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার, তাই আর কি জিজ্ঞেস করলাম। আদিত্য মনে মনে বলছে, ঠিকই ধরেছ, আমার একদমই ইচ্ছে নেই তোমাকে নিজের চোখের আড়াল করার। তোমাকে এখানে নিয়ে আসার কারণ ছিল প্রতিটা মুহূর্তে তোমাকে নিজের চোখের সামনে রাখা, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তুমি চাও না সর্বক্ষণ আমাকে নিজের চোখের সামনে দেখতে। না, তেমন কিছু না। তো তাহলে আপনিও তো আমার সাথে আমাদের বাড়িতে থাকতে পারেন। চোখ মুখ খিচে নিজের মনের কথাটা বলেই ফেললাম, কিন্তু এবার চোখ তুলে তাকানোর আর সাহস হচ্ছে না। কাছামাছো করে চোখ তুলে তাকা দিয়ে দেখলাম উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি চটজলদি উঠে বললাম, না মানে আপনার খুব একটা অসুবিধা হবে না? আসলে বিয়ের পর আপনি অষ্টমঙ্গলাতেও তো গিয়ে থাকেননি, তাই বলছিলাম। কথা শেষ করতে আমি নিজের হাতে ওনার হাতের স্পর্শ পেলাম। ওনার দিকে তাকাতেই দেখলাম উনি হাসি মুখে আমাকে বসার জন্য ইশারা করলেন। আমি বসতে উনি বললেন, ঠিক আছে, আমি কালকে দিনটা থেকে পরশু দিন চলে আসব, কারণ ট্যুরে সব কিছুর আয়োজন আমাকে আর রাজকে করতে হবে। আমি না থাকলে রাজের উপর অনেক চাপ পড়ে যাবে। আমি আবার না হয় শনিবার দিন সকালে গিয়ে থেকে রবিবার দিন বিকেলে তোমাকে নিয়ে আসব, চলবে? মমিতা খুশি হয়ে বলছে, তাহলে আমি মা বাবাকে জানিয়ে দেই। অবশ্যই। আমি খুশি হয়ে চলে আসতে নিলে আদিত্য আমার হাত আটকে বললেন, কোথায় যাচ্ছ? আজকে মা আছে, তুমি আলাদা আলাদা গলে শুলে কী ভাববে? মমিতা চিন্তিত হয়ে বলল, তাহলে তোমার বাড়ি গেলেও তো আমাদের এক ঘরেই শুতে হবে, তাই না? আমি সোফায় শুয়ে পড়ছি,
তুমি বেডে শুয়ে পড়ো। আপনি সোফায় শোবেন? অসুবিধা হবে না তো আপনার? আমি বেশিরভাগ সময় পড়ার টেবিলে ঘুমাই, আর না হলে সোফায়, তাই আমার বেশি একটা অসুবিধা হবে না। মুমি দেখে এসে বলছে, আচ্ছা আপনি আজকে আমাকে একটু হেল্প করবেন? কি, ইংলিশে? হ্যাঁ। আচ্ছা, ওকে। আমাদের ছুটি প্রায় শেষ। চোখের নিমিষে ছুটিটা শেষ হয়ে গেল। বেশ ভালোই কাটছিল বাবা মায়ের সাথে সময়টা। আদিত্য ওনার কথা মতোই যেদিন গিয়েছিলেন সেই দিন থেকেছেন, আর আসার সময় একদিন থেকে আমাকে নিয়ে এসেছেন। এখন বসে বসে ট্রলিতে জামা কাপড় গোছাচ্ছি, আর উনি ল্যাপটপ নিয়ে বসে আছেন। এই সময় শাশুড়ি মায়ের গলার আওয়াজ পেলাম। শাশুড়ি মা বলছে, ও জামা কাপড় গোছানো শুরু করে দিয়েছিস? হ্যাঁ মা, এই তো শুরু করলাম। আগামীকালকে সকালে আর সময় হবে না, তাই ঠিকঠাক মতো গোছানোর। তা তোর আর আধির জামা কাপড় একসাথেই নিচ্ছিস তো? আদিত্য মায়ের কথা শুনে ল্যাপটপ থেকে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। আমিও ওনার দিকে তাকিয়ে আছি, কি উত্তর দেওয়া উচিত এই ভেবেই। উনি আমাকে চোখ দিয়ে চুপ চুপ থাকার ইশারা করে বললেন, মম, আমি আর মমিতে একসাথে থাকবো না, তাই আলাদাই লাগেজ করছি। আসলে এটা ভার্সিটি ট্যুর তো কী হয়েছে? তোরা তো স্বামী স্ত্রী। এটা এখন এখন জানে তো সকলে, তাই না? আগে না হয় প্রথম প্রথম জানাসনি, তাই বলে এতদিন পরেও কি জানাসনি নাকি? না মানে, তাহলে একসাথে থাকলে অসুবিধাটা কোথায়? শাশুড়ি মায়ের কথায় উনি আমার দিকে তাকালে আমি চোখ নামিয়ে নেই। আমার তো কিছু বলার নেই এখানে। উনি সব রাস্তা বন্ধ করে দিয়েছেন প্রথম দিনেই। কি হলো, কি চুপ করে গেলি যে? তোদের মধ্যে তো এখন সব ঠিকও হয়ে গেছে, তাই না? তাহলে কেন আলাদা আলাদা থাকবি? মম প্লিজ, ওটা ট্যুর, ওখানে ওরকমভাবে থাকলে হবে না। মমিতা আমার সাথে থাকলে কোয়েল একা পড়ে যাবে। তাই আমি ঠিক করেছি আমি আর রাজ একসাথে থাকবো, যেহেতু আমরা ট্যুরের দায়িত্বে আছি। আর কোয়েল মমিতা একসাথে থাকবে, কারণ ওরা হোস্টেলেও তো একসাথেই থাকে। আমি তো এটাই বুঝতে পারি না মৌমিতা, এখনও কেন হোস্টেলে থাকে? যাদবপুরে থেকে পড়ার ইচ্ছে তাই কলকাতাতে থাকে না বুঝলাম, কিন্তু এই বাংলো তো বেশি দূরও নয় ইউনিভার্সিটি থেকে। যতটা দূরত্ব হোস্টেল, ঠিক তার উল্টো দিকে ততটা দূরত্বেই তো তোর বাংলো। তো এখানেই তো থাকতে পারে, তাই না? এখানে থাকলে তোর সাথেই যাওয়া আসা করতে পারবে। মৌমিতা বলছে, কোয়েলের জন্য। কোয়েলের জন্যই আমি থাকি ওর সাথে, ওকে কোম্পানি দেওয়ার জন্য। আমারও ভালো লাগে, কারণ ও আমার ক্লাসমেট। শাশুড়িমা বলছে, যা ভালো বুঝিস তোরা। আমি যাই ডিনার রেডি করি। মা চলে গেলে আদিত্য আমার দিকে তাকান, আমি সেটা উপেক্ষা করে নিজের কাজে লেগে পড়ি। আরশোকে খেয়াল করি আদিত্য তেমন কিছু না বলে নিজের কাজে লেগে পড়েন। কী বা বলার আছে ওনার। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ সকাল সকাল উঠতে হবে। আদিত্য বাস ঠিক করতে যাবেন। আমার ঘুমটা বেশ ভোরে ভেঙে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে ঘরে এসে দেখলাম উনি সোফায় নেই। এদিক ওদিক তাকিয়ে দেখি বেলকনিতে দাঁড়িয়ে আছেন এক হাতে সিগারেট নিয়ে। আপনি এত সকালে উঠেছেন কেন? সাত সকালে বুদ্ধির গোড়ায় দোয়া দেওয়া হচ্ছে বুঝি? আমাকে দেখে আদিত্য হুড়মুড়িয়ে পিছন ফিরে বলল, তুমি তুমি কখন এলে? আমি আসলে অত আসল নকল আমি জানি না, সোজা কথা আগে বলুন। আদিত্য বলছে, এটা আমার হ্যাবিট, মাথা যন্ত্রণা করলে এটার আমার দরকার পড়ে। হাতে সিগারেট দেখিয়ে বলে, বাহ, অসাধারণ তো। মাথা যন্ত্রণা করলে মানুষে কফি খায় আর উনি সিগারেট খান, আজব লোক একটা। আদিত্য নিশ্চুপ হয়ে আছে। মমিতা মনে মনে বলছে, সকাল সকাল এভাবে রাগ দেখানোটা ঠিক না, মানুষের অভ্যাস তো থাকতেই পারে। তাছাড়া কালকে মায়ের কথাগুলো শোনার পর তেমন একটা কথাও বলেননি, এখন আমার ওভাবে রিয়েক্ট করাটাও ঠিক না। আচ্ছা যান, ফ্রেশ হয়ে নিন, নরমভাবে বলল। বলছি একটু ব্ল্যাক কফি করে দিবে? রাত থেকে যখন মাথাটা ধরেছে তখনই তো বলতে পারতেন, তাহলে তেল মালিশ করে দিতাম। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ব্ল্যাক কফি করে নিয়ে আসছি। উনি ফ্রেশ হতে গেলে আমি নিচে যাই ব্ল্যাক কফি বানাতে। রান্নাঘরে গিয়ে দেখলাম হরি কাকা উঠে গেছেন। আপনি উঠে পড়েছেন কাকা? হ্যাঁ, আসলে তোমরা যাবে তো তাই। কর্তামা এখনও ঘুমাচ্ছেন। তোমার আজ যদি বাবার জন্য কফি করে দেই আমি? মমিতা বলছে, আপনাকে কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। আপনি যান, গিয়ে ব্রেকফাস্ট রেডি করুন সবার জন্য, তাহলেই হবে। উনি আর আবার বেরোবেন একটু পরে। আচ্ছা। হরিকাকা ব্রেকফাস্ট রেডি করতে শুরু করলে আমি ওনার জন্য কফি আর আমার জন্য চা বানিয়ে নিলাম। বানিয়ে ঘরে গিয়েই দেখি উনি চুপচাপ সোফায় বসে আছেন, আর চুল দিয়ে জল পড়ছে। এই শীতের সকালে এভাবে চুল ভিজিয়ে বসে আছেন? ঠান্ডা লেগে যাবে তেমন করলে। আপনি এভাবে চুল ভিজিয়ে বসে আছেন কেন? আদিত্য বলছে, এমনিতেই।
উনি মাথা তুলে আমার দিকে তাকাতেই দেখলাম ওনার চোখগুলো লাল হয়ে গেছে। ইস, এতটা মাথা যন্ত্রণা করছে, আগে টের পেলে ওনাকে এভাবে কষ্ট পেতে হতো না। আমি সঙ্গে সঙ্গে টাওয়াল নিয়ে এসে ওনার সামনে দাঁড়ালাম। উনি মাথা উঠাতে চুলটা মুছতে শুরু করলাম। আরে আরে ঠিক আছি তো আমি। চুপ, একদম চুপ, কোনো কথাই বলবেন না আপনি আর। আমি ধমক দিতে উনি চুপ করে গেলেন। মাথা মুছতে মুছতে ওনার স্পর্শে তৎক্ষণাৎ শিউরে উঠলাম। অনুভব করলাম আমার কোমরে দুহাত দিয়ে জড়িয়ে ধরেছেন। আমি সামান্য হেসে আস্তে করে বললাম, মায়ের কথা নিয়ে এত বাবার কিছুই হয়নি, যা হওয়া তা হয়ে গেছে। এখন সেসব নিয়ে ভেবে মাথা ব্যথা না করাই ভালো। নিন, কফিটা খেয়ে নিন। আমি সরে এসে ওনাকে কফিটা এগিয়ে দিতে দেখলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন। ঠান্ডা হয়ে যাবে তো কফিটা, জলদি কফি খেয়ে শুয়ে পড়ুন। আদিত্য বলছে শুয়ে পড়বো? আমাকে তো বেরোতে হবে আবার। যেটা বললাম চুপচাপ সেটাই করবেন। জোর দিয়ে কথাটা বলে আমি উঠে গেলে উনি পিছন থেকে আমাকে বললেন, কাবাডে একটা প্যাকেট রাখা আছে, ওটা দেখে নাও তো একবার। আমি ওনার কথা মতো কাবাড খুলতেই একটা প্যাকেট দেখতে পেলাম। প্যাকেট খুলে দেখলাম চুড়িদার। ঠিক যেমন চুড়িদার আমার পছন্দ ঠিক তেমনি। প্যান্টটা ফিটিংস আর জামাটা শর্ট, যেমন আগে পরা হতো। আমি খুশি মনে প্যাকেটটা ঠিকভাবে রেখে পিছন ফিরতে দেখলাম উনি সোফায় মাথা পিছন দিয়ে হেলিয়ে চুপচাপ শুয়ে আছেন, চোখ বন্ধ করে। তাই ওনার দিকে এগিয়ে গিয়ে বাম হাতে ওনার মাথার পিছনে দাঁড়িয়ে আস্তে করে কপালে লাগিয়ে দিয়ে মাথার দুপাশে ম্যাসেজ করতে শুরু করলাম। উনি আদো আদায় গলায় বললেন, থ্যাংক ইউ বউ। থ্যাংক ইউ বউ অবধি তো ঠিকই ছিল, কিন্তু তারপরে দুই অক্ষরের শব্দ শুনে যেন আমার শরীর দিয়ে একটা শীতল আবরণ বয়ে গেল। আমি যে কিছু বলবো সেটাও পারছি না, কোনো শব্দই খুঁজে পাচ্ছি না বলার মতো। বেশ কিছুক্ষণ ওনার মাথা টিপে দেওয়ার পর আমি গিয়ে বিছানাটা গুছিয়ে বিছানায় বসে ওনাকে ডাকলাম শুয়ে পড়ার জন্য। উনি আমার ডাক শুনে উঠে এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন আর বললেন, আমাকে 10টা নাগাদ ডেকে দিও। আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম 6টা বেজে 10 মিনিট। ভাগ্যিস আমি তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, না হলে অত তাড়াতাড়ি ওঠার কথা ছিল না। না উঠলে উনি কিচ্ছুটি বলতেন না আমায়, আর একা একা কষ্ট পেতেন। এরপর তো আবার আরেকটা হেডেক। এসব ভাবতে ভাবতে কখন যে ওনার চুলে হাত প্রবেশ করিয়ে ফেলেছি খেয়াল করিনি। খেয়াল হতে দেখলাম উনি বাচ্চাদের মতো চুপটি করে শুয়ে আছে। আমি হাত বের করে ওনার চুলে ভিলি কাটতে কাটতে বাঁ হাত দিয়ে কোয়েলকে ফোন করলাম, খোঁজ নিয়ে দেখি কি করছে। আদিত্য, উঠো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আপনার না মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে জানেন তো। হ্যাঁ, তোমার জন্যই তো। কি আরে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছো, আমার মাথা ব্যথাটা বেড়ে আমি পাগল হয়ে যাচ্ছি। কথা ঘুরিয়ে বলছে। মমিতা বলছে, বাংলো থেকে বেরোতেই দেখি কোয়েল দাঁড়িয়ে আছে আদিত্যর সাথে। আদিত্য গাড়িতে আমাদের লাগেজগুলো তুলছে। আমি ওখানে গিয়ে দাঁড়াতেই কোয়েল আমাকে চোখ টিপ দিয়ে গাড়িতে উঠে যায় আর আদিত্য ড্রাইভারকে বেরিয়ে যেতে বলে। আমি আদিত্যকে কিছু জিজ্ঞেস করতে গেলে উনি আমাকে ইশারা করেন ওনার বাইকের দিকে। এই কাণ্ড দেখে তো আমি অবাক, গাড়ি থাকতে বাইক কেন? ওনার বাইকে উঠলেও আমি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকি। আসবে নাকি আমি চলে যাব? আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। আর কিছু না বলে বাইকে উঠে বসলাম। আমরা বসতে দেখলাম মা আর হরি কাকা দরজায় এসে দাঁড়িয়েছেন। আমি ওদের হাত দেখাতে আদিত্য বাইক স্টার্ট দিলেন। কিছুটা যেতেই আমি জিজ্ঞেস করি, এটা ঠিক হচ্ছে না, ভার্সিটিতে পৌঁছালে সবাই যদি আমাদের একসাথে দেখে তো কী ভাববে? এক্ষুনি যদি এই বলো তাহলে পরে কি করবে? আর ভার্সিটির সবাই কী ভাববে না ভাববে সেটা না হয় আমি বুঝে নিব। মমিতা মনে মনে বলছে, সত্যি মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? আমার তো এবার নিজেরই ভয় লাগছে। কি করবেন উনি আবার? একটা শুকনো ডোক গেলে ওনার কাঠটা শক্ত করে ধরে বসলাম। না জানি কি করবেন। দূর, মা কালকে রাত্রে ওনাকে কথাগুলো না বললেই পারতেন। কেমন যেন মনে হচ্ছে কিছু একটা ভয়ানক হতে চলেছে। ভার্সিটি পৌঁছানোর একটু আগে দেখলাম একটা বড় বাস দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা হবে আমি ভেবেছিলাম। আদিত্য বাইক থামালে আমি নেমে অন্যদিকে হাঁটা দিতে গেলে আদিত্য আমার হাত ধরে আটকে রাখেন। কোয়েল। আদিত্যর কথা শুনে কোয়েল ছুটে এলো। কোয়েল আসতে উনি আমার হাত ছেড়ে দিলেন। বলো। তুই এখানেই ওর সাথে থাক, আমি আসছি। আদিত্য চলে যাবেন এমন সময় কোয়েল আমতা আমতা করে আদিত্যকে জিজ্ঞেস করেন, শোনো না, একটা কথা ছিল। হ্যাঁ বল জলদি। রাজ কোথায়? আদিত্য শান্তভাবে উত্তর দিল, ও মনে হয় যাবে না। কি? উত্তেজিত হয়ে বলছে কোয়েল। আদিত্য বলছে, তাই তো মনে হয়, যাওয়ার হলো তো আমাদের সাথেই আসতো, কারণ ও তো আমার বাংলোতেই থাকে। হ্যাঁ, রাস্তা ছুটিতেও বাংলোতে ছিলেন না। কেন, তুই জানিস না? কোয়েল বলছে, আমি কি করে জানবো, আমাকে তো কিছুই জানায় না। মাথা নিচু করে বলল। আদিত্য বলছে, মেবি ওর অফিসের কাজ পড়ে গেছে, আমি আসছি ওকে।
আদিত্য আমাকে কোয়েলকে সামলানোর ইশারা করে দৌড়ে চলে গেল ওদিকে। কোয়েল চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমি ওর কাঁধে হাত রাখি। হাত রাখতে কোয়েল আমার দিকে হেসে জিজ্ঞেস করলো, তারপর ছুটি কেমন কাটালে বল? ভালো, অনেকদিন পর বাবা মার সাথে সময় কাটালাম। তাছাড়া উনিও তো ছিলেন প্রথম দিন আর নিয়ে আসার দিন। লাজুক হেসে বললাম। কোয়েল বলছে, ও তা তোর তো বলা উচিত, খুব ভালোই কেটেছে। টোন কেটে বলল। মৌমিতা বলছে, চুপ কর তো, খালি বেশি বুঝিস। একবার বল তোর কেসটা কি? আমার আবার কিসের কেস? রাস্তার খবর তুই জানিস না? আমাকে না জানালে আমি কি করে জানবো বলতো? জানার কি চেষ্টা করেছিস? কোয়েল তাচ্ছিল্য হেসে বলল, রোজ একবার করে ফোন করেছি, আর সেটা রিপ্লাই এসেছে, আই এম বিজি রাইট নাও, আই উইল কল ইউ ব্যাক লেটার। সেই কল ব্যাকটা আর আসেনি আমার কাছে এখনও অবধি। ছাড় তো এসব, আর চল বাসের দিকে। কোয়েল আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওদিকে চলে গেল। আমি ছুটে ওকে ধরে বলি, কোনো বিপদ হয়নি তো? এটা আমিও প্রথমেই ভেবেছিলাম, কিন্তু যে কলে রিপ্লাই করতে পারে, আচ্ছা মানলাম সেটা অন্য কাউকে করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে অনলাইনে থাকতে পারে তার কি আবার বিপদ হবে? বললাম তো, বাদ দে এসব কথা। আমি বুঝলাম কয়েলের মনটা খারাপ, তাই আর রাজদার প্রসঙ্গ তুলে কথা না বাড়ানোই ভালো। কিন্তু রাজদা কাজটা মোটেও ঠিক করলো না। একবার আদিত্যর সাথে কথা বলবো। উনিও তো রাজদার প্রসঙ্গটা এড়িয়ে গেছেন গতকাল থেকে। হয়তো উনিও রেগে আছেন রাজদার উপর। কি করব বুঝতে না পেরে কয়েলের সাথে গিয়ে দাঁড়ালাম। আদিত্য সবাইকে বাসে তুলতে ব্যস্ত। তারপর সেখান থেকে ট্রেনে। এই মৌ, তোর ড্রেসটা তো হেব্বি সুন্দর, কবে কিনলি? আমি কিনিনি, আজকে সকালে আদিত্য পড়তে বললেন। আচ্ছা, এই ব্যাপার, বুঝেছি। বউয়ের দিকে অন্য ছেলেরা তাকাবে সেটা সহ্য হচ্ছে না আদিত্যদার, কিন্তু লাভ নেই, বউ সুন্দরী হলে ছেলেরা তো তাকাবেই। কোয়েলের কথা শুনে দিলাম কোয়েলের বাহুর মধ্যে একটা থাপ্পড়। আরও জোরে হাসতে লাগলো। ধীরে ধীরে সবাই বাসে উঠে যাচ্ছে দেখে আমি আর কোয়েলও সেদিকে এগোলাম। রাজদা এখনও আসেনি। সব কিছু আদিত্য একাই সামলাচ্ছে। তাহলে হয়তো সত্যি রাজদা আসবে না। কথাটা ভেবে কোয়েলের জন্য খারাপ লাগলো। নিজের বাইকে বসে ফোন কাটছেন, কারণ লাগেজ তোলা হয়ে গেছে। এবার যে যার মতো বাসে উঠেছে। এই ফাঁকে ওনার দিকে এগিয়ে যাচ্ছেন জিয়া। আমি আর কোয়েল একে অপরের মুখ সাহসাই করতে লাগলাম ব্যাপারটা দেখে। আজকে ফার্স্টটা আদিত্যদা নিজের বাইকে কোনো মেয়েকে বসিয়ে ভার্সিটিতে এনেছে। জিয়াকেও কোনোদিন বসতে দেয়নি, এ কারণে মনে হয় ও গেছে। খাবে যার দেখিস। এই সময় কোনো সিনক্রিয়েট যেন না করেন উনি। ভার্সিটিতে সবাই দেখবে, এই জন্যই আমি বলেছিলাম আসবো না, তাও শুনলেন না আমার কথা। অবশ্য বাকি সবার মতো কোয়েলেরও মনে হচ্ছে আমি আদিত্যর বাইকে প্রথম উঠলাম, কিন্তু তা তো নয়। চল একবার গিয়ে দেখি। কোনো রকম সিনক্রিয়েট করলে ঘুরতে যাওয়ার মুড খারাপ হবে। আমরা আদিত্যর দিকে এগিয়ে যেতে আদিত্য আমার দিকে তাকালো আর হুট করে আমার হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে টেনে নিলেন। আমি তো পুরোই অবাক ওনার কাজকর্মে। উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে জিয়াকে বললেন, তুই সরি চাইতে এসেছিস তাই না? আমাকে নয়, মমিতাকে সরি বল। ও ক্ষমা করলে ক্ষমা পাবি, না হলে নয়। আদিত্যর কথায় বুঝলাম জিয়া ক্ষমা চাইতে এসেছে, কিন্তু এই ব্যাপারটা আমার ঠিক হজম হলো না। খটকা লাগছে। জিয়া ক্ষমা চাইতে এসেছে? জিয়া বলছে, আই এম সরি। ইটস ওকে। সো জিয়া, তুই ক্ষমা পেয়ে গেছিস মানে এই না যে তুই যা খুশি তাই করবি। এটা তোর লাস্ট চান্স, ওকে? যা, এবার গিয়ে বাসে যা। জিয়া কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। আর আদিত্য আমাকে বলে, মমিতা, বসো তুমি। বসবো মানে? বাইকে বসে কি করব? বাসে যাওয়ার কথা তো আমাদের। হ্যাঁ, সেটা বাকি সবার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে শুধু বাইক আর ট্রেন, বুঝতে পেরেছ? তার মানে তোরা দুজন বাইকে হাওড়া স্টেশন যাবি? ওয়াও, হাততালি দিয়ে বলছে কোয়েল। এই মো, জলদি উঠে পড়। আমি বাসে করে গেলাম। মমিতা বলছে, কিন্তু আমি কিছু বলবো তার আগে কোয়েল ঘুরে বাসের দিকে এক পা এগোতেই আচমকা থেমে গেল, কারণ ওর সামনে হুট করে একটা বাইক এসে থামে। বাইকে বসে থাকা ব্যক্তি নিজের ফুল ব্ল্যাক হেলমেটটা খুলতেই আমরা অবাক। রাজদা? রাজদা বলছে, হ্যালো গাইস, সবাই বাসে উঠেছ তো? বাসের দিকে ঘুরে জোরে বলছে। বাস থেকে জোরে আওয়াজ আসে, হ্যাঁ। রাজদা হেসে কোয়েলের দিকে তাকিয়ে বলে, তো ম্যাডাম, আপনিও আপনার বান্ধবীর মতো জলদি বসে পড়ুন। বাঁকা হেসে বলছে কথাটা। আমি তো বেশ খুশি রাজদাকে দেখে, কিন্তু কোয়েল কোনো উত্তরই দিচ্ছে না দেখে আমি ভাবলাম কোয়েলকে ডাকবো, কারণ আমার কেন যেন মনে হচ্ছে ও বেঁকে বসবে, এত সহজে মানবে না। আমার ভাবতে দেরি হলো, কিন্তু কোয়েলের আর বলতে দেরি হলো না। কোয়েল বলছে, জিয়া। জিয়ার দিকে করলো, আমি জানি তুই বাইক রাইড খুব পছন্দ করিস। আদিত্যদার সাথে বাইক রাইডে যেতে পারিসনি তো কি হয়েছে, রাজ তো আছে, তুই ওর সাথে চলে যা। আমি বরং অঙ্কিতের সাথে চলে যাব বাসে। আমি চাইলে অঙ্কিত আমাকে বাইকে নিয়ে যেতে পারে,
কিন্তু আমি বাসেই যাব। হুম? মৌ হেসে বলছে, আদিত্যদা আমি আসছি। এই বলে কোয়েল রাজদার বাইক কাটিয়ে বাসের দিকে চলে যেতেই নেয়, আর বাইকটা পুরোপুরি পাশ কাটানোর আগে রাজদা কোয়েলের হাত ধরে টেনে নিজের সামনে নিয়ে আসে আর কোমর জড়িয়ে ধরে বলে, বাইকটা আমার, তাই আমি ডিসাইড করব কে আমার বাইকে বসবে আর কে বসবে না। তোকে আমি বাইকে বসতে বলেছি, চুপচাপ বাইকে বস, না হলে কিন্তু। রাজদার চোয়াল শক্ত হয়ে গেছে কোয়েলের কথাগুলো শুনে। কোয়েল মাথা তুলে কোনো কথা না বাড়িয়ে সবার দিকে একবার তাকিয়ে চুপচাপ গিয়ে বাইকে উঠে বসে। রাজদা নিজের বাইকের হ্যান্ডেল ঝুলানো একটা প্যাকেট নিজের হাতে নিয়ে ওটা থেকে একটা স্টাইলিশ টুপি বের করে আর পিছন দিকে কোয়েলকে দিয়ে বলে, পর এটা। কোয়েল টুপিটা নিয়ে পরে নেয়। যেহেতু কোয়েল হাইনেক মেরুন টি শার্ট আর ব্ল্যাক হিপ আপ জিন্স পরেছে, তাই বেশ মানিয়েছে ওর সাথে টুপিটা। রাজ বলছে, আদি বাস এখন ছাড়বি না কেন? ম্যাডামের সাথে কথা বলে এসেছিস? হ্যাঁ, ম্যাডাম আসছেন, একটু ওয়েট কর, আমরা আসছি। রাস্তার কথাটা বলেই কোয়েলকে নিয়ে বেরিয়ে গেল। কোয়েলদের যেতে দেখে আমি হাসলাম। তারপর আদিত্যকে জিজ্ঞেস করলাম, আপনি জানতেন তাই না রাস্তা যে আসবে? না, আমি আসলে সত্যি জানতাম না। আমাকে রাজ একদিন আগে জানিয়েছিল যে ও মেবি আসতে পারবে না, কারণ ওর অফিসের নাকি অনেক কাজের চাপ। ওর আসা না আসার কোনো সিকিউরিটি ছিল না। হোয়াট এভার, এসে যখন গেছে তখন আর কোনো কথা বাড়িয়ে লাভ নেই। তুমি স্কার্ফটা সাথে রেখেছ নাকি ব্যাগ থেকে নিয়ে আসবো কোনটা? না না, আমার হ্যান্ডব্যাগেই আছে, আনতে হবে না। গুড। বাইকে যাওয়ার কি দরকার ছিল আপনার? মাথা যন্ত্রণাটা কমে যেত বাসে রেস্টে নিলে। আদিত্য বলছে, তোমার হাতে তো জাদু আছে। তোমার হাতের ছোঁয়া পেয়ে মাথা যন্ত্রণা পুরুত হয়ে গেছে। ঠিক যেমন রাজ কোয়েল পাখিকে নিয়ে পুরুত হয়ে গেল, ঠিক তেমনি। চোখ টিপ দিয়ে কথাটা বলল। আমি হেসে ফেললাম ওনার কথা শুনে। উনিও হাসলেন। আমি এখন বুঝতে পারছি ওনার বাইক নিয়ে আসার কারণ। এর মাঝে প্রিন্সিপাল ম্যাডাম আর আমার শ্বশুরমশাই এসে উপস্থিত হলেন, আর আদিত্য আমাকে বলে ওনাদের সাথে কথা বলতে গেলেন। অন্যদিকে কোয়েল আর রাজ সে ওদের পুরনো চায়ের দোকানে থেকে চা খাচ্ছে। কোয়েল চুপচাপ মুখ গম্ভীর করে অন্যদিকে তাকিয়ে আছে, আর রাজ ওর পাশে দাঁড়িয়ে চায়ে চুমুক দিয়ে বলল, গত 2 দিন সারা রাত অফিসে ছিলাম। অফিসে চেঞ্জ করে নিয়েছি, ওয়াশরুমে গিয়ে তাই আসতে একটু লেট হয়ে গিয়েছিল, সরি। কোয়েল কোনো উত্তরই দিল না। নিজের চাটা শেষ হতে বারটা ফেলে দিয়ে গড়ে যেতে নিলেই রাজ নিজের চায়ের বারটা ফেলে দিয়ে কোয়েলের হাত ধরে নিজের দিকে নিয়ে আসে। কোয়েল তাও তাকাচ্ছে না রাজের দিকে। রাজ কোয়েলের দুগালে হাত রেখে নিজের দিকে ফেরালে দেখে ঠিক যেমন সে ভেবেছিল, কোয়েলে ছিল ছলছল করছে। রাজ একটা নিঃশ্বাস নিয়ে কোয়েলকে বোঝানোর চেষ্টা করে, আই নো আমি তোকে কল ব্যাক করিনি, কোনো মেসেজ করিনি, বাট তাও সোশ্যাল মিডিয়ায় অনলাইন ছিলাম। বাট ট্রাস্ট মি, আমি জাস্ট আমাদের কলিগদের সাথেই কথা বলেছিলাম, এছাড়া কিছুই না। এতটা প্রেশারে ছিলাম, আর তার উপর কারোর সাথে কথা বলতে পারিনি। এদিকে জাস্ট জানিয়েছিলাম মেবি আমি যেতে পারবো না। 7 দিনের কাজ 2 দিনে কমপ্লিট করাটা আমার একার পক্ষে খুব টাফ হয়ে গিয়েছিল। নিঃশ্বাস নেওয়ারও সময় পাচ্ছিলাম না আমি, বাট শুধুমাত্র তোর কথা ভেবে সবটা কমপ্লিট করেছি। প্লিজ রাগ করে থাকিস না, তুই ভালোভাবে জানিস আমি মিথ্যে কথা বলি না। কোয়েল বলছে, এত কাজের প্রেশার ছিল, ঘুমাওনি 2 রাত? না, অফিসে একটু ব্রেক নিয়েছিলাম 2 থেকে 4 ঘন্টার জন্য, কজ মাথা ব্যথা উঠে যেত। তার মানে 2 দিনে জাস্ট 8 ঘন্টা, তাও অফিসে? এরপরেও তুমি এতটা রাস্তা বাইকে যেতে চাইলে কেন? বাসে গেলে তো ঘুমাতে পারতে। এক নাগাড়ে কথাগুলো বলল কোয়েল। কারণ আমি জানি একজন বাইক রাইড খুব পছন্দ করে, আর এও জানি সে আমার এই 2 দিনের বিহেভিয়ারে খুব হার্ট হয়েছে। একদমই না, তুমি বাসে চলো, যেতে হবে না বাইকে। আমি ঠিক আছি তো, বাসে কেন যেতে চাইছিস? অঙ্কিতা আছে বলে তাই? ইচ্ছে করে বলল কথাটা রাজ। একদমই মজা করবে না, বদ যমরাজ একটা। বাহুতে চাপড় মেরে বলল, চল, দেরি হয়ে যাবে না হলে এবার। কোয়েল আর কোনো কথা না বাড়িয়ে বাইকের দিকে এগিয়ে যায়, আর রাজ টাকা দিয়ে এসে, আপনার মাথা যন্ত্রণাটা কমেছে তো? আদিত্য আমার কথার কোনো উত্তরই দিলেন না। বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে উনি আমার সাথে কথা বলছেন না, শুধু বাইকে চালিয়ে যাচ্ছেন। ব্যাপারটা কি? কিছু ভুল করেছি নাকি আমি? কি আবার ভুল করলাম? দূর সাই। রাজদার কোয়েল আমাদের পাশে পাশেই চলছে। কোয়েল আমার দিকে তাকিয়ে ইশারা করলো আদিত্যকে ধরতে। আমি সঙ্গে সঙ্গে নাবোধক মাথা নাড়ালাম। কোয়েল ইশারায় বোঝালো আদিত্য রেগে আছেন। মনে মনে তার মানে আমি ওনাকে ধরে বসছি না দেখে উনি কোনো কথা বলছেন না, কিন্তু আমি তো ওনার কাঁধ ধরে বসেছি। এর থেকে বেশি কিছু কি ঠিক হবে? যদিও এখন আমাদের সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু তবুও।
আমি সাহস পাচ্ছি না। আমার ভাবনার মাঝে উনি ব্রেক বসলেন। পাশে তাকিয়ে দেখলাম চায়ের দোকান, তার মানে সবাই হয়তো চা খাবে। আমি নামতেই দেখলাম আমাদের বাসও এসে দাঁড়ালো। উনি বাইক সাইড করে রেখে বাসের দিকে চলে গেলেন, আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। আমি অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকলে কৈলাস আমার পাশে দাঁড়িয়ে বলল, কি হলো? এখন মুখ বেজার করে রেখে কোনো লাভ আছে? যখন বললাম দৌড়ে বসতে তখন তো বসলি না, আমার কথা শুনলি না। দৌড়েই তো বসেছিলাম, আর কিভাবে দৌড়ে বসবো বলতো? জড়িয়ে দৌড়ে বসবি, বুঝলি? দূর, লজ্জা পেয়ে বলছে মৌমিতা। আমাকে যে এত জ্ঞান দিচ্ছিস, নিজে তো রাস্তাকে দৌড়ে বসিসনি, বাইকের পিছনের হ্যান্ডেল ধরে বসেছিলি, মাঝে মধ্যে দৌড়ছিলিস। সেই বেলা আমাদের সম্পর্কের সাথে তোদের সম্পর্কের অযথা তুলনা করিস না গাদি। মৌমিতার মাথায় মেরে বলল, আরে উনি কি মনে করবেন যদি আমি ওনাকে ওভাবে ধরি? তাছাড়া এখনও আমাদের সম্পর্কটা ততটাও স্বাভাবিক হয়নি যে ওনাকে আমি জড়িয়ে ধরে তারপরে বসবো। তো স্বাভাবিক কর। আরে বাবা, আদিত্যতা যে সবটা ঠিক করার চেষ্টা করছে এটা আমরা দুজনেই বুঝতে পারছি, কিন্তু তুই তো এমন ভাব করছিস যেন তোর এসবে কোনো কিছুই যায় আসে না। হলে হলো, আর না হলে হলো না। এমনটা যদি চলতে থাকে তাহলে কি হবে মৌ? তুই একটা কিছু কর, বোঝানোর চেষ্টা কর যে তুইও চাস সবটা ঠিক করতে, আদিত্যতাকে একটা সুযোগ দিতে। তোরা কেউ কিছু খাবি না? কোয়েল বলছে, না আমি কিছু খাবো না। আদিত্য আমাকে কিছু জিজ্ঞেস করলেন না, তা দেখে চুপ করে রইলাম। আর উনি চলে গেলেন। বেশ খারাপ লাগলো আমার ওনার ব্যবহারে। কি খারাপ লাগছে? তো দেখো, তোমার যেমন খারাপ লাগছে ওর ব্যবহারে, আদিরও কিন্তু তোমার ব্যবহারেই খারাপ লাগছে। ওর এটা তো মনে হতেই পারে তুমি ওকে সুযোগ দিতে চাও না, আর এটা যদি আদির মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু ও আবার দূরে সরে যাবে তোমার থেকে, সব কিছুর থেকে। ট্রাস্ট মি, অনেক কষ্টেও আজ চেঞ্জ হয়েছে, এভাবে ওকে দূরে ঠেলে দিও না। কোয়েল বলছে, এটাই বোঝানোর তো চেষ্টা করেছিলাম ওকে এতক্ষণ। ও যদি কোনো রেসপন্স না করে তাহলে কি করে কিছু ঠিক হবে? মৌ, আদিত্যদা আসছে, তুই কথা বল। কোয়েল আর রাজদা সরে গেলেন তৎক্ষণাৎ। আমি ওনার দিকে তাকালে দেখলাম উনি আমার দিকে একটা কেকের প্যাকেট এগিয়ে দিলেন। আমি প্যাকেটটা হাতে নিতে উনি চেলে যেতে নেন। আমি ওনার হাত ধরে বাদশা দিই। উনি আমার দিকে তাকালেও ওনার হাত না ছাড়িয়ে ওনাকে জিজ্ঞেস করি, কি হয়েছে কি আপনার বলুন তো? কই কিছু না তো, অন্যদিকে তাকিয়ে বলছে। কথা বলছেন না কেন তাহলে আমার সাথে? বলছি তো। সেই চুপচাপ দাঁড়ান এখানে। ওনাকে কথাটা বলে কেকের প্যাকেটটা খুলে এক টুকরো কেক ওনার মুখে ধরলে উনি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তাকাচ্ছেন কেন এভাবে? এমনিতে মাথা যন্ত্রণা, তার মধ্যে এভাবে খালি পেটে থাকলে কি করে হবে? চুপচাপ খেয়ে নিন। আদিত্য আমার হাত থেকে কেকের টুকরোটা খেয়ে নিয়ে আমার মুখের সামনে এক টুকরো কেক ধরলে আমিও সেটা খেয়ে নিলাম। এবার আদিত্য আবারও আগের মতো কথা বলা শুরু করলেন, আর আমি ওনার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম। মনে মনে বলছি, কৈলার রাস্তা তো ঠিকই বলেছেন, চেষ্টা তো দুজনের দিক থেকেই হওয়া উচিত। মানছি উনি ভুল করেছেন, কিন্তু মাসুল হিসাবে এতদিন চেষ্টাটাও তো একাই করেছেন। ফুলশয্যার রাত ছাড়া আর একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি, এটা তো আমি অস্বীকার করতে পারি না। এবার আমারও উচিত সবটা ঠিক করে নেওয়া। কি দেখছো কি এভাবে? মমিতা বলছে, আপনাকে। আমার কথা শুনে আদিত্যর ঠোঁটের হাসি আরও বেশি প্রসারিত হলো। আমিও হেসে বললাম, আপনিই পারেন ওভাবে মাথা যন্ত্রণা নিয়ে হাসি মুখে থাকতেন। হাত ব্যাগ থেকে বার বের করে, দেখি এদিকে আসুন তো, এটা একটু লাগিয়ে দেই। আদিত্য বলছে, এটা আবার কেন? মাথা দূরে সরিয়ে বলছে, কারণ আপনার আবার ওষুধ খাওয়াতে অ্যালার্জি। কোথায় একটা ওষুধ খেয়ে নেবেন তা না, আসুন তো এদিকে, মাথা নামান। আমার হাত যাচ্ছে না, লম্বু কোথাকার। আদিত্য বলছে, ভাগ্যিস লম্বা হয়েছিলাম, না হলে তোমার কাছে নত হতাম কি করে। মাথা নামিয়ে বলল, ভুল জারি থাকুক না কেন, আমি অলওয়েজ তোমার কাছে নত হতে রাজি আছি। ঠিক আছে, আমিও মানিয়ে নিতে রাজি। আমার কথা আদিত্য যেন বিষম খাবে এমন অবস্থা। উনি বিস্ফোরিত চাউনির সাথে আমার দিকে তাকিয়ে থাকলে আমি হেসে ওনার কপালে দুদিকটায় বামটা লাগিয়ে দিই। নিন, যান এবার, সবাই ডাকছে আপনাকে। আদিত্য আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে একটা হাসি দিয়ে চলে গেল। সত্যি কত সামান্য ব্যাপার উনি খুশি হয়ে গেলেন। ওনার কথা ভেবে আমিও হেসে ফেললাম। আমি মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালে দেখি কোয়েল আর রাজদা চা খাচ্ছে আর একে অপরকে কিছু একটা বোঝাচ্ছে। আর কোয়েল আমাকে এসে জিজ্ঞেস করলো, কি ব্যবস্থা হলো? সব ঠিক, কিন্তু আমি অন্য একটা কথা ভাবছি। কি কথা? কোয়েল আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে আমি ওর দিকে তাকিয়ে রহস্যজনক একটা হাসি দিলাম। তুমি সত্যি বলছো? তুমি পারবে?
পারবো না বলে মনে হচ্ছে আপনার? আর না পারলে আপনি তো আছেনই আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। এই কিউট ফেসের পাল্লায় পড়িস না ভাই, শেষমেশ ট্রেন মিস হয়ে যাবে। মৌমিতা বলছে, রাজদা প্লিজ, গাড়ি চালাতে পারলে বাইক কেন চালাতে পারবো না? করুণভাবে বলছে, গাড়ি আর বাইক কি এক হলো বৌদিমণি? আর তোমার ব্যাপারটা তাও বুঝলাম, কিন্তু তোমার বান্ধবী, ও মাই গড, মাথায় হাত দিয়ে বলছে ও কখনো সাইকেল চালিয়েছে কিনা তাই সন্দেহ। ও বলছে বাইক চালাবে, আমি বাসে যাচ্ছি, তোরা যা ভালো বুঝিস কর। কোয়েল বলছে, আদিত্যদা তুমি রাজি তো? আজ্ঞে, ওর উপর আমার পুরো ভরসা আছে। তাছাড়া আর বেশি রাস্তা বাকিও নেই, এখানে দাঁড়ানোর তো কোনো প্ল্যানও ছিল না। এটুকু রাস্তায় কী বা দাঁড়াবো? নেহাত সবাই বায়না করলো চা খাবে, তাই আমার মনে হয় এটুকু রাস্তা ওরা ঠিকই ম্যানেজ করে নিতে পারবে। মৌমিতার দিকে তাকিয়ে বলছে, তুমি অঙ্কিতকে ডেকে দাও বরং, ও আমাকে কোম্পানি দিয়ে। কোয়েলের কথা শেষ হওয়ার আগেই রাজদা ওর হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে চলে গেলে আমি আর আদিত্য দুজনই হেসে ফেললাম। পারেও পরে বটে এই দুটো। আমার মনে হচ্ছে কয়েল কষ্ট পেল। কেন? একটু ভেবে দেখুন না, নিজের কথায় নিজে বুঝে যাবেন। আমি কথাটুকু বলে চলে এলাম, কারণ আমি জানি উনি বুঝে যাবেন। বাইকের কাছে এসে পৌঁছাতেই দেখলাম কোয়েল একদিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর রাস্তা আরেক দিকে। আদিত্য বলছে, বুঝেছি। পিছনে তাকিয়ে বলছে, জানতাম। আমি বাইকে বসে পড়লাম, নিজের কার্ডিয়ানের হাতাটা কোনোই অবধি গটিয়ে। উনি আমাকে চাবিটা দিয়ে আমার পিছনে বসলেন। এই কথাটাই আমার মাথায় ঘুরছিল, যেটা আমি কোয়েলকে বলতেই কোয়েল রাজি হয়ে যায়, কারণ ওরও আমার মতো ইচ্ছে ছিল বাইক চালানোর। আদিত্য বলছে মৌমিতার কানে কানে, অল দ্য বেস্ট। ওনার কথায় ঘোর কাটার সাথে সাথে শরীর দিয়ে একটা শিহরণ বয়ে গেল। আমি বাইক স্টার্ট দিয়ে কোয়েলের দিকে তাকালে কোয়েল আমাকে চোখের ইশারায় বোঝাই এগোতে। আমি স্টার্ট দিয়ে এগিয়ে যাই সঙ্গে সঙ্গে, কারণ আমাদের বাস এগিয়ে গেছে। আদিত্য অঙ্কিতকে বলে দিয়েছে যে ঠিকভাবে রাস্তা দেখিয়ে বাসকে আগে করে নিয়ে যেতে, কারণ আমাদের একটু দেরি হতে পারে। মৌমিতা এগিয়ে যেতে কোয়েল একটা জোরে নিঃশ্বাস নেয় আর নিজের হাতের আঙ্গুলগুলো একসাথে ফাটিয়ে নেয়। তারপর নিজের স্লিপসটা একটু টেনে নিয়ে বাইক স্টার্ট দেয়। কিছুটা যেতে কোয়েল স্পিড বাড়াতে শুরু করে, নিমিষে মৌমিতাদের পাশে চলে যায়। তুই তো তাড়াতাড়ি এলি কীভাবে? এতটা স্পিড কি ফার্স্ট টাইমে নেওয়া ঠিক কোয়েল? আমি এটা শুনে কোয়েলের দিকে তাকাতে ইশারা করে এগোনোর, অর্থাৎ বাসের আগে যেতে হবে, কারণ প্রথমেই আমরা বুঝেছিলাম ওরা আমাদের ভরসায় বাসকে রাখবে না, আগেই রাখবে। কোয়েলকে ইশারা পেতে আমিও স্পিড বাড়ালাম। আমি কি তোমাকে ধরে বসতে পারি? আদিত্য বলছে। আমি শুধু হেসে মাথা নাড়ালে উনি আমার কোমরে হাত রেখে আস্তে আস্তে আমার কার্ডিয়ানের পকেটে হাত ঢুকিয়ে বললেন। আমরা বাসের আগে চলে গেলাম ঠিকঠাকভাবে বাইক চালিয়ে। এগিয়ে যেতে আদিত্য হাত দেখিয়ে ড্রাইভারকে ইশারা করতে বাস আমাদের পিছু পিছু আসতে লাগলো। এবার হয়তো অঙ্কিত নিজের সিটে চলে যাবে। রাজের হেসে উড়ে কথা গেছে বেচারা। আমিও হাসলাম আদিত্যর কথায়, কারণ কোয়েল আমাদের আগেই রয়েছে। রাজ বলছে, একটু স্লো করো, ওরা আসুক। কোয়েল বলছে, দৌড়ে বসতে পারো ভয় লাগলে। যে আমাকে দৌড়ে বসেনি, আমার তাকে দৌড়ে বসার কোনো অধিকার নেই। কোয়েল বুঝলো আদিত্যর মতো রাজও গাল ফুলিয়েছে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি, মনে রেখেছে। তাই কোয়েল বলল, ঠিক আছে, আমি অধিকার দিলাম, এবার ধরে বসো, কারণ মৌ এসে গেছে। আমি আর কোয়েল দুজনই এক স্পিডে বাইক চালিয়ে শিয়ালদহ স্টেশনের কাছে এসে এক সাইডে দাঁড়ালাম। বাস শিয়ালদহ স্টেশন থেকে দূরে দাঁড়িয়েছে। সবাই নেমে হেঁটে চলে আসবে স্টেশন অবধি। আদিত্য নিজের ঘড়ি দেখে বলল, গুড জব গাইস, আমি ভাবতেই পারছি না এটা তোমাদের ফার্স্ট টাইম। আমি আর কোয়েল আদিত্যর কথা শুনে একে অপরকে চোখ টিপ দিয়ে মুচকি হাসলাম। রাজদা যে এত বেশ অবাক হয়েছে তা বোঝাই যাচ্ছে। সত্যি তো, যে মেয়ে কিনা সাইকেল চালানো জানতো না সে বাইক চালাচ্ছে, তাও যারা বাইক চালাতে জানে তাদের মতো করে, অবাক তো হবেই। আমরা আমাদের বাসকে দেখতে পেয়ে আদিত্য অঙ্কিতকে কল করে বলে দেয় সবাই যেন নামা শুরু করে ধীরে সুস্থে। আমি আদিত্যকে জিজ্ঞেস করলাম, বাইকগুলোর কি হবে? এখানে আমার মাসির বাড়ি, সো আমার দুই ভাই এসে যাবে আর 5 মিনিটের মধ্যে। ওরা নিয়ে যাবে ওদের বাড়ি। আমি আসছি, কোথাও যাবে না এখান থেকে। আদিত্য চলে গেলে আমি দাঁড়িয়ে থাকি আর আমার নজর পড়ে জিয়ার উপর। আমি তাকাতেও চোখ সরিয়ে অন্যদিকে চলে যাই। জিয়া বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে, তখনও আর এখনও। তখন বলতে যখন আমি ওকে খাওয়াচ্ছিলাম আর বাম হাত লাগিয়ে দিচ্ছিলাম। জিয়া মন থেকে সরি চেয়েছে, এটা কোনো নতুন ষড়যন্ত্র না তো? কোয়েল, আমি বলছিলাম যে তুমি আমাকে যখন ফেলে রেখে চলে গিয়েছিলে তখনের কোয়েলের সাথে এখনের কোয়েলের অনেক তফাৎ। তখনকার কোয়েল রাজকে ছাড়া কিচ্ছু বুঝতো না, কিন্তু এখনকার কোয়েল রাজকে ছাড়াই সব কিছু পারে। তোমার আর আমার মাঝে তোমার দিক থেকে থাকা আমার প্রতি অবিশ্বাসটা হয়তো কোনো দিনও মিটবে না। কোয়েল তাচ্ছিল্য হেসে মৌমিতার কাছে চলে গেলে রাজের চোখ ছলছল করে ওঠে। আমি তখন শুধুমাত্র মজা করেছিলাম। আমি ভাবিনি তোমার এত খারাপ লাগবে। আমি তোমাকে কখনোই অবিশ্বাস করিনি। আমি জানি তুমি অঙ্কিতের বিষয়টা নিয়েই কথা বলছো।
বুঝলে না, আমি তোমাকে অবিশ্বাস করি না। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্যই করতে পারি না, তাই এমন বিহেভ করি। রাজ নিজের চোখের কোণে জলটা মুছে নেয় আর বাসের দিকে চলে যায়, যেখানে আদিত্য একা সব সামলাচ্ছে। আদিত্য সবাই উঠেছে কিনা, ঠিকঠাকভাবে বসেছে কিনা দেখছিল। সেই সময় ওর ফোন বেজে ওঠে। ফোনটা দেখে ও রাজকে বলে, রাজ, হ্যাঁ বল। তুই এদিকটা একটু সামলে নে, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আরে ওই বাইকগুলো বাইরা নিয়ে যাবে, ওরা এসে পড়েছে তাই কল করেছিল আমাকে। আচ্ছা, আমি তাহলে দেখে নিচ্ছি। তাড়াতাড়ি আসবি, 30 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। আদিত্য মাথা নেড়ে চলে গেলে রাজ মাথা ঘোরায় আর কোয়েলদেরকে দেখতে পায়। মৌমিতা কথা বললেও কোয়েল তেমন একটা কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছে। রাজ ওদিকে এগিয়ে গেলে কোয়েল হঠাৎ করে মাথা তুলতে চোখে চোখ পড়ে যায়। রাজকে এগিয়ে আসতে দেখে কোয়েল সাথে সাথে উঠে পিছনের দিকে চলে যায়। তোমরা নিজেদের জিনিস দেখে নিয়েছো তো? হ্যাঁ, সব কিছুই ঠিক আছে, রাজ বলছে। কোয়েল কোথায় গেল? হুট করে চলে গেল কিছুই না বলে। ট্রেনে ওঠার পর থেকেই দেখছি কেমন যেন চুপচাপ হয়ে আছে। আমি দেখছি। রাস্তা কথাটা বলে চলে গেলেন কোয়েল যেদিকে গিয়েছে সেদিকে। আমি জানতাম কিছু না কিছু একটা হতে চলেছে। আশা করছে রাস্তা ঠিকই সব কিছু মানিয়ে নেবেন কোয়েলকে। কিন্তু আদিত্য কোথায় গেল? একটা ফোন করব? না থাক, ব্যস্ত আছেন হয়তো, ঠিক সময়ে হয়তো চলে আসবে। অন্যদিকে কোয়েল চুপচাপ ট্রেন থেকে নেমে ফাঁকা একটা জায়গা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে লোকদের যাওয়া আসার ব্যস্ততা দেখছে। রাজ কোয়েলের পিছনে দাঁড়িয়ে আস্তে করে বলল, আই এম সরি কুহু। কোয়েল কিছুটা কেঁপে উঠল রাজের কথাটা শুনে। শরীর দিয়ে যে শিহরণ কোয়েলের বয়ে গেছে তা রাজকে টের পেতে না দিয়ে চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে রইল। আমি তখন তোমার সাথে মজা করছিলাম। আমি ভাবিনি তুমি হার্ট হবে। প্লিজ ক্ষমা করে দাও। তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। আর লাগবেই বা কী করে, যেখানে আমার জন্যই তুমি মন খারাপ করে আসো। কুহু। কোয়েল তৎক্ষণাৎ রাজের দিকে ঘুরে রাজকে থামিয়ে বলল, আমাকে এই নামে ডাকা বন্ধ করো রাজ। তোমার এই মনে হয় তুমি এতদিন পর হুট করে এসে আমাকে এই নামে ডাকবে আর আমি সেটা মেনে নেব? তুমি আমাকে এই নামে ডাকার অধিকারটা তখনই হারিয়ে ফেলেছ, যখন কোনো কিছু বলার প্রয়োজন না মনে করেই চলে গিয়েছিলে। রইল বাকি আজকের কথা। সে তো তুমি প্রথম থেকে আমাকে শুধু হার্ট করে এসেছ, কষ্ট দিয়ে এসেছ। এটা কি আমার নতুন কথা? তোমার কথায় মন খারাপ করে আমার সব নষ্ট করার কোনো ইচ্ছে নেই। কে তুমি যে তোমার কথায় আমি মন খারাপ করে থাকবো? তুমি থাকো আর না থাকো এতে আমার কিছু যায় আসে না। মমিতা বলছে, কোয়েল বলছিলাম, আমি আদিত্যকে ফোনে না পেয়ে বাধ্য হয়ে রাস্তার কাছে এলে দেখি রাস্তার চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোয়েল আমাকে দেখে শুধু বলল, ট্রেনে চল, ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যে। আসলে আমি সেজন্যই এসেছি। আদিত্যকে ফোনে পাচ্ছি না, ট্রেন ছাড়ারও তো সময় হয়ে গেছে। আপনি কি একটু দেখে দিবেন? আর রাজ বলছে, হ্যাঁ আমি দেখছি। রাজদা মাথা নিচু করে কোনো রকমের উত্তরটা দিয়ে চলে যায়। আমি কোয়েলের দিকে তাকাতে কোয়েলও চলে গেল ট্রেনে। আমি আর কি করব, দাঁড়িয়ে থেকে এভাবেই চলে গেলাম কোয়েলের পিছু পিছু। এই কোয়েল, কি হয়েছে বলতো? কি আর হবে, কিছু না তো। মিথ্যে বলিস না তো আমায়। কিছু হয়নি মৌ, এত বেশি ভাবিস না এই নিয়ে। আদিত্যদাকে আরেকবার ফোন কর। আরে ওই তো আদিত্যদা। আমি কোয়েলের কথা শুনে পিছন ফিরে দেখলাম আদিত্য আসছেন আমাদের দিকে। আদিত্য আমাদের সামনে এসে দাঁড়াতেই আমি রেগে বললাম, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? জানেন না ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে? ট্রেন ছেড়ে দিলে কি হতো? হ্যাঁ, ফোনটাও ধরছিলেন না, চিন্তা হয় না নাকি? এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারেন আপনি? এক নাগারে কথাগুলো বলল মমিতা। আদিত্য বলছে, রিল্যাক্স মমিতা, আমি আমার ভাইদের সাথে কথা বলছিলাম, তার জন্যই কল রিসিভ করতে পারিনি। আই এম সরি ফর দ্যাট, বাট তুমি এতটা হাইপার কেন হয়ে যাচ্ছ? ওনার কথা শুনে আমি চুপ করে যাই। সত্যি তো একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম আমি। এবার নিজেরই যেন লজ্জা লাগছে। আচ্ছা, রাজ কোথায়? এদিক ওদিক তাকিয়ে আদিত্য বলছে, রাজ তো তোমাকেই খুঁজতে গেল ময়ের কথা শুনে। দেখা হয়নি তোমার সাথে? হ্যাঁ, ও আমাকে জাস্ট বললো মমিতা চিন্তা করছে তাই তাড়াতাড়ি যেতে, আর তোকে এই প্যাকেটটা দিতে বলল। কোয়েল আদিত্যর হাত থেকে প্যাকেটটা নিচে দেখলো ওর সকালে পরা স্টাইলিশ টুপিটা, যেটাও কিছুক্ষণ আগের বসে ফেলে দিয়েছিল। সাথে ওর ফেভারিট চকলেট কেকের 2টো প্যাকেট রয়েছে আর কয়েক প্যাকেট চিপস। কোয়েল জিনিসগুলো দেখে সঙ্গে সঙ্গে আদিত্যকে বলল, রাজকে খুঁজে নিয়ে আসো আদিত্যদা প্লিজ। হ্যাঁ, কিন্তু আদিত্যর কথা শেষ হওয়ার আগেই আমার নড়ে উঠলাম, কারণ ট্রেন ছেড়ে দিল। আদিত্য সাথে সাথে নিজের পকেট থেকে ফোন বের করে রাজকে কল করতে দিতেই ট্রেনের দরজার সামনে চলে গেলেন। আমরা ওনার পিছু পিছু গেলে উনি বলেন, রাজ ফোন ধরছে না, শিট, আমরা তো স্টেশন ক্রস করে যাচ্ছি। আদিত্যর কথা শেষ হতে না হতে আমরা স্টেশন ক্রস করে ফেললাম। আমি কোয়েলের দিকে তাকাতে কোয়েল ভিতরে চলে যায়। আদিত্য আমাকে বলল, রাজ হয়তো ইচ্ছে করে ট্রেনে উঠল না,
ওদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার জন্য রাজের মন ভালো ছিল না। আমার সাথে কথা বলার সময় আমি সেটা বুঝেছি। আমি তো আপনাকে বলেছিলাম কিছু একটা হতে চলেছে ওদের মধ্যে। সেই থেকে কোয়েলও চুপচাপ ভীষণ। কি হবে এবার? রাজটা ঠিক করলো না ব্যাপারটা। আমি আর আদিত্য ভিতরে আসতে দেখলাম কোয়েল চুপচাপ প্যাকেটটা হাতে নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। কোয়েল, এভাবে দাঁড়িয়ে থাকিস না রাস্তার মাঝে, সিটে বসে পড়। এখন তো কিছু করার নেই বল। আমার কথা শুনে কোয়েল প্যাকেটটা মুঠো করে ধরল। হুট করে ডান দিকে তাকালো। কিছুক্ষণ ওদিকে তাকিয়ে থেকে আমার দিকে না তাকিয়ে প্যাকেটটা আমার হাতে দিয়ে ওদিক চলে যায়। ওদিকে যাচ্ছ কেন? ওটা তো অন্য কেবিন। আমিও বুঝলাম না, আমি দেখে আসছি, ওয়েট। আদিত্য কোয়েলের পিছন পিছন গিয়ে একটু উকি দিতেই দেখে ট্রেনের দরজার সামনে রাজ দাঁড়িয়ে আছে, আর কোয়েল সবে গিয়ে ওখানে দাঁড়িয়েছে। এটুকু দেখে আদিত্য সরে আসে, এসে মমিতাকে জানায় রাজ উঠে গেছে ট্রেনে ওইদিকে দরজা দিয়ে। এগুলো কেন পাঠিয়েছ আদিত্যদাকে দিয়ে? নিজে দিতে পারোনি? রাজ নিশ্চুপ হয়ে আছে। কোয়েল বলছে, ফোন ধরছিলে না কেন? রাজ তাও নিশ্চুপ। সিগারেটটা ফেলো হাত থেকে। রাজ আবার তাচ্ছিল হেসে উঠল। কোয়েলের কথা শুনে সিগারেটটা ফেলার বদলে তাতে জোরে একটা টান দিল। কোয়েল তা দেখে চোখটা বন্ধ করে একটা নিঃশ্বাস ছেড়ে রাজের কাছে গিয়ে সিগারেটটা ফেলে দিতে গেলে রাজ সিগারেটটা সরিয়ে নেয়, কিন্তু ভুলবশত কোয়েলের হাতে চেকা খায়। কোয়েল আহ বলে একটা চিৎকার দেয়। কোয়েল নিজের হাত ধরে হালকা চিৎকার করতে রাজ সাথে সাথে সিগারেটটা ফেলে দেয় আর কোয়েলের হাত ধরে রেগে বলে, চাইছিসটা কি তুই? বলবি? আমাকে কি শান্তিতে থাকতে দিবি না একটুর জন্য? কিছুক্ষণ আগেই তো বললি আমি কেউ হই না তোর। আমার থাকা না থাকায় কোনো কিছুই যায় আসে না, তাহলে এখন এত খোঁজ কেন নিচ্ছিস? কি এমন হতো আমি না গেলে? ভালোই তো হতো তোর। তোকে অবিশ্বাস করা লোকটা তোর আশেপাশে থাকতো না, শান্তিতেই থাকতে পারতিস তুই। কোয়েল কথাটা মাথা নিচু করে চুপচাপ থাকলেও জল গড়িয়ে পড়ল রাজার হাতে পড়ে, যে হাত দিয়ে রাজ কোয়েলের হাতটা ধরে রেখেছে। এতটা অভিমান হয়েছিল তা এই মুহূর্তে রাজ ভুলে যায়। সে নিজে কোয়েলের কটু কথা সহ্য করে নিতে পারে, কিন্তু তার কথায় কোয়েল কষ্ট পেলে সেটা সহ্য করতে পারে না। নিজেকে তার অপরাধী মনে হয়। রাজ উত্তেজিত হয়ে পড়ে কোয়েলকে নিয়ে। কুহু, কোয়েল, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তোকে ওভাবে বলতে চাইনি। আই এম রিয়েলি সরি। আমি এই বিষয়ে তোকে আর কিছুই বলবো না। তুই চাস আমি তোর আশেপাশে না থাকি? রাজকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে কোয়েল রাজের বউকে মারতে শুরু করে। রাজ এক কদম পিছিয়ে ট্রেনের পিঠে ঠেকে যায়। সবসময় মহান সাজা, তাই না? ইচ্ছে করে তুমি এমন বিহেভ করছো যাতে আমি নিজের কাছে অপরাধী হয়ে যাই। কিছুক্ষণ আগে যে আমি তোমাকে খারাপ কথা বলেছি তাতে তুমি হার্ট হয়েছ, কিন্তু যেই আমি চোখে জল ফেললাম আমার খারাপ লেগেছে বুঝতে পারলে, অমনি নিজের খারাপ লাগাটা বলে গিয়ে আমার কাছে সরি চাইছো। আমার খারাপ ব্যবহার করার বদলে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করে আমাকে অপরাধী সাজাতে চাইছো, তাই না? আমি কিছু বুঝিনে ভেবেছ? কেন করলে এমন? বিকজ আই কান্ট বেয়ার ইউর টিয়ার্স। আমার দ্বারা হয় না তোর চোখে জল দেখা। রাজার এমন ঠান্ডা গলার স্বর শুনে কোয়েল এবার দমে গেল, যা এখন বেশ ভয়ঙ্কর লাগছে। কারণ সবুজ মণিজোড়া চোখগুলো যখন লাল রং ধারণ করে তখন ভয়ঙ্কর তো লাগবেই। নিজের অস্তিত্ব খুঁজে পায়, তাই সে নিজেকেই কিছুতেই চোখ সরাতে পারে না। কোয়েল টেরি পায় না কখন রাস্তার কোমর জড়িয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে, আঁকড়ে ধরেছে তাকে শক্ত করে। কোয়েলের মুখ নিজ থেকেই গুড়িয়ে রাখে আর বলে, আমি তোকে অপরাধী করতে চাইনি, বিশ্বাস কর। আমি পারি না তো চোখের জল সহ্য করতে। এর জন্য আমাকে যা করতে বলবি আমি করব। সরি বলা তো সামান্য বিষয়। আমি জানি তুই খুব ভালোভাবে তোর প্রতি ফিলিংসটা বুঝিস, কিন্তু কোনোদিনও স্বীকার করিসনি। আজ আমি সকালে তোকে হার্ট করতে চাইনি, আমি কখনো নিজের ইচ্ছে তোকে হার্ট করার কথা ভাবিও না। তাহলে কেন ছেড়ে গিয়েছিল আমাকে? কেন অতটা একা করে দিয়েছিলে আমাকে হুট করে? তুমি জানো আমি প্রতিটা মুহূর্তে তোমায় কত মিস করেছি। আমি বাধ্য ছিলাম, না হলে তোকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। তোকে আর অঙ্কিতকে ওভাবে দেখে আমি কষ্ট পেয়েছিলাম। পরে আদি যখন আমাকে বললো তুই আমাকে বললি, তখন যে কতটা রিলিফ পেয়েছি তোর ধারণাও নেই। সারা জীবনের জন্য ফেঁদে গিয়ে হারিয়ে ফেলেছি, এভাবে ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি প্রতিটা মুহূর্তে। কোয়েল রাজের কথা শুনে নড়ে চড়ে উঠলে রাজ কোয়েলকে আরেকটু কাছে টেনে কোয়েলের চোখে চোখ রেখে বলে, আই লাভ ইউ। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ কোয়েল। আমি আর পারছি না তোকে ছাড়া থাকতে। প্লিজ বি মাইন। ভীষণ ভালোবাসি তোকে। কোয়েল রাজের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সরে আসে রাজের থেকে। তারপর বলে, এত সহজে তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না রাজ। আমি যতক্ষণ না জানতে পারছি তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে ততক্ষণ অবধি আমার মনে খটকা থেকেই যাবে। আমি পারবো না তোমাকে মেনে নিতে। কথাগুলো বলে কোয়েল চলে গেল ভিতরে। রাজ একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সামান্য হাসলো আর বাহিরের দিকে তাকিয়ে রইল। তো ভিউয়ার্স, এটা গল্পের সপ্তম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব